পিওনার প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে আজকেও আমাদের সঙ্গে থাকছেন একজন অতিথি এবং গুরু এতেশাম তো থাকছেনই। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে, আজকের অতিথির কাছে। অসম্ভব ভালোবাসা, দারুণ ভালো লাগা নিয়ে স্বাগত জানাচ্ছি আপনাকে পিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ। আপনার অনুভূতি কেমন আমাদের স্টুডিওতে এসে, এবং আপনার নাম পরিচয় একটু ছোট করে শুনতে চাই। আমি তানভীর রায়হান, আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি। আর পড়াশোনা আমি হাফেজি শেষ করেছি। পাশাপাশি জি, আর আল্লাহ কোরআনকে বুকে নিয়ে ঘুরেন আপনি, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চলছে। কিসে আছেন এখন? আলিম আর আলিয়া মাদ্রাসা। আলিম 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 দাখিল ফাজিল, না সরি, আলিম। আলিম তো ইন্টারমিডিয়েট, রাইট? হ্যাঁ, দাখিলের পর ইন্টারমিডিয়েট। দাখিলের পরে আলিম, ওকে। দেন ফাজিল, দেন কামিল, তাই তো? জি। ওকে, ইন্টারমিডিয়েটে আছেন। তারপর তো মেন গল্পে কি যাব? আমি একদম সরাসরি, কারণ সময় খুবই কম পাবেন। কারণ আমি চাই আপনার গল্প আমি আমার টিমের মাধ্যমে একটু জানবার সুযোগ হয়েছে। আমি চাইবো যে আপনি 20 থেকে 25 মিনিট আপনার কথা বলুন। তারপর যেই উদ্দেশ্যে আপনার স্টুডিওতে আসা, সেই উদ্দেশ্যের কথা আমরা পৌঁছে দিতে চাই আপনার ভালোবাসার মানুষের কাছে। আপনি বুঝতে পারতেছেন তো আমি কি বলতে চাচ্ছি? জি। এবং পুরো সময়টা যদি ওই আপনার গল্প বলাতে চলে যায়, তাহলে ওই কাজটা করার সুযোগটা আমাদের কম হবে। আই অ্যাডমিট মাইসেলফ যে আমার ফর বিং লেট 20 or 25 মিনিটস, এইটা আমার একান্তই পারিবারিক নিড না হলে এই ঘটনাটা ঘটতো না। আমার অবস্থায় থাকলে হয়তো এখনো স্ট্রিমিং এ কেউ আসতো না। আমি পার্সোনাল কারণটা বলতেছি না, বাট তারপর আমি এসেছি কারণ একটা দায়িত্বগত জায়গা থেকে, বিকজ দ্য শো মাস্ট গো অন। সরাসরি চলে যাচ্ছে আপনার কাছে। সরাসরি আমরা চলে যাব তানভীরের গল্পে। তো আমার জীবনের সব থেকে একটা কষ্টের মুহূর্ত যখন আমার বাবাকে হারাই, আজ থেকে 2.5 বছর আগে। তখন খুব কষ্টে জীবনযাপন করছিলাম আমি। তখন এই মুহূর্তে আমার ভালোবাসার মানুষটা আসে আমার কাছে। আমি বেসিক্যালি টুকটাক মিডিয়াতে কাজ করি, ভিডিও বানাই, এডিট করি, মিডিয়ার সাথে একটু জড়িত আছে আর কি। তো আমার এক বড় ভাই আছে আরিফিন, সে বলেছিল তার একটা ভিডিওর কাজ করতে হবে। তখন ফার্স্ট ভিডিওর কাজ যখন আমি করতে যাই, তখনই আমার সেই প্রিয় মানুষটার সাথে দেখা। তো প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। সে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। বয়সটা আসতেছে অনেক। না, আমরা কিন্তু পারফেক্ট শুনতে পাচ্ছি। আপনি কন্টিনিউ কিছু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে আমার মনে হয়। জুয়েল ভাই একটু যদি, আচ্ছা, বাট আমাদের কাছে পারফেক্ট ভয়েস আসছে। ইউ জাস্ট কন্টিনিউ তানভীর, শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ। তখন সেই মানুষটাকে দেখি, দেখার পর তার প্রেমে পড়ে যাই। তারপর আমার এক ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ডের মতোই, ওর নাম ফারহান। তো ফারহানকে আমি বলি যে আমার ওকে অনেক পছন্দ হয়েছে, তুই একটু খোঁজ খবর নে ও কে বা কিভাবে কই থাকে। তখন আমাকে বলে যে তুই যার কাজ করছিস আরিফিন ভাই, তার ফুফাতো বোন হয়। তো তার কাছ থেকে আমি আমার ফেসবুক আইডি নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে থাকি। সো ধীরে ধীরে আমাদের সম্পর্কটা অনেক গভীর দিকে চলে যায়। তো একটা সময় যখন সম্পর্কটা ভালোই চলছিল, ও আমাকে বলেছিল যে ও অতীতে একটা বিয়ে করেছিল, অতীতে একটা ওর ঘটনা আছে। সো সব কিছু মেনে আমি ওর সাথে সম্পর্কটা জড়িয়ে যাই। তো আসলে সত্যিকারের অর্থে যদি আমি ভালোবাসি, আমি সে মানুষটা যত যাই করুক না কেন, সে মানুষটাকে আমি কখনো ছাড়তে পারবো না। তার হাজারটা দোষ হোক, হাজারটা যত সমস্যাই হোক না কেন, আমি সে মানুষটাকে অবশ্যই বিপদে আপদে সবসময় সে মানুষটার পাশে থাকার চেষ্টা করব। সো ধীরে ধীরে যখন সম্পর্কটা গভীরের দিকে যায়, আমি ওকে অত্যন্ত ভালোবাসি, এখনও ভালোবাসি, সবসময় ভালোবেসে যাব। এখন বর্তমানে সে আমার লাইফে নাই। আমি খুব একা লাগে আর কি। আমার খুব খারাপ একটা সময় সে মানুষটা আসছে আমার লাইফে। আমার বাবা মারা গিয়েছে, খুব কষ্টের মধ্যে আমার জীবনযাপন করছিলাম। সেই সময়টা সে আমার লাইফে এসে আমাকে অনেক একটা হ্যাপিনেস দেখাইছে। সো সব সময় আমি ওকে ভালোবাসি। তানভীর, সম্পর্কটা মানে শুরু বলছিলেন যে ফেসবুকের থ্রু দিয়ে, এবং সম্পর্ক শুরুতে সে জানিয়েছে যে আগে তার একটা বৈবাহিক সম্পর্ক ছিল, তাই? জি জি।
Then প্রথম কে প্রপোজ করে এবং সেটা আবার সামনাসামনি নাকি বাই হ্যাঁ, ফেসবুক? প্রথম প্রপোজটা আমি করি কয়েকদিন যাবার পর আর কি। শুনি ওই মুহূর্তের গল্পটা একটু শুনি, কি ছিল পরিস্থিতি? না, একদিন আমি সারা রাত ওর সাথে কথা বলছি, ও সারা রাত কথা বলছে, ও ঘুমাইতো না। তো ওর সাথে আমি কথা বলতে বলতে খুব ক্লোজলি চলে যাই। পর আমি বলছি যে আমি একটা কথা বলবো তোমাকে। বলছে কি কথা? আমি বলছি কথাটা রাখবা আমার? ও বলছে কি কথা? সম্পর্কটা কি প্রথমে বন্ধুত্বপূর্ণ ছিল? হ্যাঁ, বন্ধুত্বর মতোই। মানে ও তখন প্রেম ভালোবাসা এই জিনিসগুলো ছিল না সম্পর্কটার মানে মাঝখানে, আমাদের মনে মনে ছিল, দুজনের মধ্যে দুজনের একটা মনে ভালো লাগা কাজ একটা ভালো করছিল। লাগা কাজ করছিল আর কি। তো আস্তে আস্তে ওই সারা রাত কথা বলতে বলতে ওর মনের মধ্যে একটা জায়গা আমি করে নিলাম আর কি। তো প্রপোজ করলাম আমি। তো আমি যে জায়গায় থাকি আমার পাশের এলাকায় ও থাকে আর কি, কাছাকাছি। সো আমি প্রায় সময় ওদের বাসায় যেতাম। আমাদের এই কাহিনীটা ওর বড় বোন একজন ছিল আর কি। সো বড় বোনের সাথে ও শেয়ার করছে আমাদের কাহিনীটা। শুধু ওর মা জানতো না, বুঝতে পারতো অনেক সময়। সো প্রায় সময় যাইতাম, বা ভালো মন্দ যদি কিছু রান্না করতো আমাকে ডাকতো, আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকতাম। দেখা মানে যায় তার আমি- ফ্যামিলিতেও আপনার প্রেজেন্সটা ছিল। হ্যাঁ, মোটামুটি ছিল আর কি। মানে মা জানতো না, বাট ওর বোন জানতো আর কি। হ্যাঁ, মানে পরিবারের সদস্যদের একজন জানতেন। ওরও বাবা নাই আর কি। আচ্ছা, আচ্ছা, মানে আপনার সাথে এই দিকটা সিমিলার। এর একটি মিল আছে। সো আমি যখন একটা কাজে যাইতাম তখন যাওয়ার আগে ওর সাথে দেখা করতাম, কথা বলতাম, তারপরে কাজে যেখানে যাইতাম। সো প্রায় সময় ভালো মন্দ যদি কিছু রান্না করতাম আমার বলতো যে আমার সাথে একটু দেখা করো। আমি যাইতাম, যাওয়ার পর আমারে নিজের হাতে খাওয়াই দিত। আর অনেক কিছু আর কি, স্মৃতিপূর্ণ অনেক কিছুই আছে আর কি, যেগুলো মানে মনে করলে- ভাবের আদান প্রদান ছিল ভাবের অনেক। আদান-প্রদান ছিল অনেক। আমাকে খুব মায়া করতো, খুব ভালোবাসতো, আমি খুব মায়া করতাম, খুব ভালোবাসতাম। তো কিছু কিছু জিনিসের জন্য আমি আসলে ওর কথা এখন অনেক মনে পড়ে আমার, খুব মিস করি। আমি যখন রাতে একা ঘুমাই, আমি মানে ও চলে যাবার পর আজকে প্রায় 6 মাস রানিং চলছে গুরু। তো ও চলে যাবার পর আমি একটা মুহূর্ত ওকে ভুলতে পারিনি। রাতে ঘুমের সময় মনে পড়ে, সকালে ঘুম থেকে উঠে মনে পড়ে, সব মানে সময় ওকে আপনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জড়িয়ে আছে সে মানুষটা, তার স্মৃতিগুলো। আসলে মানুষটা তো নেই, স্মৃতিগুলো আছে। স্মৃতিগুলো। তো আমি একটা সময় জি তানভীর, জি গুরু, শুনতে পাচ্ছেন? জি গুরু। এই তো আপনার স্টার্টিংটা একটু শুনলাম যে আপনি প্রপোজ করেছেন। আমাদের ভিউয়ার্সরা তো আসলে কান পেতে বসে থাকে। আপনি একদম। বলতে গিয়ে শুধু বলছেন যে এক রাত পুরো জাগনা ছিলাম, পরের দিন সকালে প্রপোজ করছি। ওরা এখন ধরে নিয়েছে একদিনে মনে হয় সম্পর্ক। শেষ তো তা না, দিনের পর দিন রাত জেগে বসেছিলেন, কোনো একদিন ভোরবেলাতে গিয়ে তাকে প্রপোজ করছেন। ব্যাপারটা তো তাই ছিল। হ্যাঁ, ব্যাপারটা তাই ছিল। তাহলে বুঝতেছেন যে আপনার আমাদের ভিউয়ার্সরা কত শার্প, যা বলেন কোনো কিছু মাটিতে পড়ার সুযোগ নাই। তো আরেকটা জিনিস তারা জানতে চাচ্ছে, কমেন্টস আমি যেগুলো দেখছিলাম, যে সম্পর্কের কথা বললেন, সম্পর্কটা কতদিন আপনাদের মধ্যে ছিল এই ভালোবাসার সম্পর্ক? 1.5 বছর প্লাস, 1.5 বছর কেমন একটু ছিল এই বেশি। মুহূর্ত? কেমন ছিল এই মুহূর্ত? ভালো খারাপ দুটো মিলেই আর কি। সবচেয়ে এক্সট্রিমলি রোমান্টিক একটা স্টোরি আপনি বলুন আপনার এই 1.5 বছরের ঘটনা থেকে। তারপরে শুনবো শুধু কিভাবে আপনাদের সেপারেটেড হলেন, এই দুইটা জিনিস শুনবো। আচ্ছা, আগে আচ্ছা। শুনতে চাই এক্সট্রিমলি রোমান্টিক স্টোরি Romantic। এই 1.5 বছরের, মানে একদিন যেটা সবচেয়ে বেশি নাড়া দেয় আপনাকে, সেটা আপনি বলুন। একদিন ওর বার্থডে ছিল আমার কাছে, মানে হঠাৎ করে আমি জানলাম ওর বার্থডে। আমার কাছে ওরকম টাকা ছিল না, আমি ওকে বলতেও পারছি না। আমি ওকে বললাম যে তোমাকে আমি কি গিফট দিব, তুমি কি গিফট দিলে তুমি খুশি হবা? ও বলছে আমার গিফট লাগবে না, তুমি আসলেই হবে। আমি বলছি না, তার জিনিসটা খারাপ দেখা যায়। তো সে আমাকে বললো যে না, আমার কিচ্ছু লাগবে না। আমি বলছি না, তুমি বললে হবে না। তো আমি আমাদের মানে বাসা অনেক থেকে- জোরাজুরির পর পর ও বুঝতে পারছিল, ও মানে আমি যেমনই থাকি, যেভাবেই থাকি, ও বুঝতে পারে আমার মনের অবস্থাটা। সো আমি ওরে না জানাই আমি আমার বাসা থেকে যাত্রাবাড়ি, পাশেই যাত্রাবাড়ি গিয়েছিলাম। তবে ছবি তাদের কিনতে। একটা কন্ডিশন আছে, আমি জি। দুইটা জিনিস শুনতে চাইছি। একটা হচ্ছে তোমার এক্সট্রিমলি রোমান্টিক স্টোরি, এট দ্য সেম টাইম শুনতে চাইছি তোমার সেপারেটেড কিভাবে হলো সেই গল্পটা। আচ্ছা আচ্ছা, এটা হয়তো আমরা 6-7 মিনিটে শুনতে পারবো, বাট আনইন্টারাপ্টেড। আমিও ইন্টারাপশন করবো না, প্রিয়াঙ্কাও করবে না, আনইন্টারাপ্টেড। আমরা ভাসতে চাচ্ছি তোমার সাথে আচ্ছা। আগামী একদম। 6-7 মিনিট শুধু। রোমান্টিক মুহূর্ত যদি বলতে যাই,
ও প্রত্যেকটা দিন ওর সাথে আমার রোমান্টিক মুহূর্ত থাকতো। আমার বাসার পাশে ওর বাসা, প্রত্যেকটা দিন ওর সাথে আমার দেখা হতো, কথা হতো। যখনই দেখতে মন চাইতো আমি সামনে যাইতাম। আমি ওরা সবসময় একটা কথা বলতাম, খুব কিউট ছিল তো, দেখা হলেই বলতাম যে তোমাকে আমি দুই ধরনের ভালোবাসা দিব, যে ভালোবাসাটা তোমাকে আর পৃথিবীর কেউ দিতে পারবে না। ও বলতো যে কি? তখন আমি কি বলতাম যে তুমি দেখতে অনেক কিউট, বাচ্চাদের মতো। আমি তোমাকে এক ভালোবাসা দেব, যেটা প্রথমত সেটা হচ্ছে বইয়ের মতো ভালোবাসা, আর দ্বিতীয় যে ভালোবাসাটা দিব সেটা হচ্ছে বাচ্চাদের মতো ভালোবাসা। যেহেতু অনেক দেখতে খুব কিউট ছিল, তুমি যখন রাগ করবা তখন তোমার পা ধরবো, তোমার রাগ ভাঙাবো, বাচ্চাদের মতো কান্না করব, এরকম অনেক কথা বলতাম। এরকম বললেও বলতো যে তুমি আসলে একটা পাগল। সো মানে আমার যত যাই আগে পিছে যাই হয়েছে না কেন, এই জিনিসটা আমার এখনো মনে পড়লে মানে খুব খারাপ লাগে, যে মানুষটার সাথে দিন রাত কথা হতো, সে মানুষটা হয়তো আজ নাই, এই আর কি। আর রোমান্টিক মুহূর্ত যেটা, ওর সাথে আমার প্রতিদিনই রোমান্টিক মুহূর্ত ছিল গুরু। প্রত্যেকটা দিনই ওর সাথে আমার রোমান্টিক। সারা দিন ভিডিও কলে কথা বলতাম, যেখানেই থাকতাম, যেভাবেই থাকতাম। এমনও দিন হয়েছে আমি ওরে কল করতেছি, ও আমার কল করতেছে, দুজনেই ফোনে ব্যস্ত। আমি তো বলি কি রে, ও কার সাথে কথা বলে? আবার ফোন রেখে দিয়েছি, 2 মিনিট পর যখন আবার কল দিই আবার ফোন ব্যস্ত। একটু পর মেসেঞ্জারে মেসেজ করে, কি রে হারামি, কার সাথে কথা বলতেছিস? আমি বললাম আমি তোমারে কল দিই, তুমি কার সাথে কথা বলো? বলে আমি তো তোমারে কল দিই, এই আর কি। সো আলাদাভাবে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই, প্রত্যেকটা দিনই ঈদের দিনের মতো আর কি, আর জি। প্রত্যেকটা মুহূর্তে অন্যরকম, রাইট? জি, জি। আচ্ছা, আমরা এখন চলে যেতে চাই যে কিভাবে তানভীর এই সেপারেটেড যে ব্যাপারটা আসলো, এটা কিভাবে? তুমি তো বলছিলে যে তোমার বাবা তোমার সবচেয়ে আরাধ্যের জিনিস, তিনি চলে যাওয়ার পর তোমাকে সামলে নিয়েছিল এই মেয়েটি। তারপর তোমার জীবন 1.5 বছর একদম ফুলবাগিচার মতো ছিল, তারপর তার চলে যাওয়াটা কিভাবে তার দোষটা কার ছিল, কেন এমন হলো? গুরু, যে বিষয়টা সেটা হচ্ছে যে শুনছি আমার একজন ফ্রেন্ড আছে ফারহান। সো আমার লাইফে আসার আগে ফারহানের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। তখন আমি টোটালি সিঙ্গেল লাইফ, আমার লাইফে কেউ ছিল না। তখন ফারহান ওই মেয়ের সাথে যখন ব্রেকআপ করে, ওই মেয়েটা আমাকে মেসেজ করে, হয়তো বা ওই মেয়েটা আমাকে অনেক পছন্দ করত। এটা আমার ভালোবাসার মানুষ আমার লাইফে আসার আগের কাহিনী। তখন এই মেয়েটা আমাকে প্রায় সময় মেসেজ করতো, ভালো মন্দ জিজ্ঞেস করতো, হঠাৎ করে কল দিত। তো মেয়েটা আমাকে প্রায় সময় মেসেঞ্জারে বলতো যে আমি বাঁচবো না, এই করবো সেই করবো। তা আমি ওর সাথে ফোনে কথা বলতাম, ওরে বুঝাইতাম অনেক কিছুই আর কি। তো ধীরে ধীরে যখন আমার ভালোবাসার মানুষটা আসে, তখন আমি সব যোগাযোগ বন্ধ করে দিই সবার সাথে। সেই মানুষটার সাথেই কথা বলি, অনেকজনকে ব্লক মানে করে আপনার দিয়েছি। ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? ফ্রেন্ডের মতোই ছিল। মানে মানে আমি ওকে প্রেম friend ছিল না? ভাবতাম, ও আমারে হয়তো অন্য কিছু ভাবতো। আচ্ছা, মানে একটু কনফ্লিক্ট ছিল। হ্যাঁ, conflict ছিল। আমি আবার ওর ফারহানকে বলতাম যে তোর গার্লফ্রেন্ড তো আমারে মেসেজ দেয়, এক্স গার্লফ্রেন্ড। আপনার ফ্রেন্ডের রেসপন্স কি থাকতো তখন? বললো থাক, আমার কথা জিজ্ঞেস করলে বলিস আমি এভাবে এভাবে আছি, বেশি কথা বলার দরকার নাই, আচ্ছা, তাহলে সমস্যা। সো এটা আমার ভালোবাসার মানুষ আসার আগের কাহিনী। তো ভালোবাসার মানুষ যখন আসে তখন সব কন্টিনিউ যোগাযোগ সব বন্ধ হয়ে যায় আর কি। মানে যখন একটা আবেগ তৈরি হয়ে গিয়েছে আবেগ একজনের তৈরি হয়েছে। জন্য, আমি এবং নিজে আপনি থেকে- সেটাকে খুব গভীরভাবে ফিল করছেন। feel করেছি, হ্যাঁ। সো আরেকটা বিষয় গুলো বলতে চাই, আমি তো মিডিয়াতে কাজ করি বলেছি আগেই। তো মিডিয়াতে কাজ করার সময় একটা ভিডিও শুটিং এ যখন আমি গিয়েছিলাম, একটা মেয়ে আসে ওইখানে একটা শুটিং এ। তো ওই মেয়েটাও আমাকে খুব পছন্দ করতো। তো আমি আমার ভালোবাসার মানুষকে সব কথাই শেয়ার করতাম, যে আজকে এই হয়েছে সেই হয়েছে। যখন কোনো মেয়ের কথা বলতাম তখন ও খুব কষ্ট পাইতো, রেগে যাইতো যে কেন তুই ওর দিকে তাকাবি, কেন ওর কথা আমারে বলবি, বিভিন্ন কথা। একটু তখন- পজিটিভ। হ্যাঁ, এমনি আর কি। আমি ভাবতাম যে না থাক, ওরে কোনো কিছু বলবো না আর নিজে কিছু করবো না, আমি আমার মতো থাকি। আমার সব কিছু ঘিরেই ও ছিল আর কি, খুব ভালোবাসতাম তাকে। তানভীর জি। তানভীর মুহিব মনোয়ারকে কি চেনেন? মুহিব 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 মুয়াজ মনোয়ার। মুয়াজ মনোয়ার, জি জি জি।
বিয়ে বাড়িতে কোন স্পেশাল ঘটনা ঘটছিল নাকি? যে বিয়ে বাড়িতে আসলে বেশি গভীরের কথা বলে ফেললাম। বিয়ে বাড়ি না না, এটা গভীরের, হ্যাঁ এটা রোমান্টিক আর কি। তো শুনি, ওটাও শুনে আসি কি হয়েছিল। আগে কি বিয়ে বাড়িটা বলবো? শুনি, তারপর তো সেপারেশনের গল্প যাচ্ছি আমরা। আচ্ছা। বিয়ে বাড়িটা হচ্ছে কি, আমি বেসিক্যালি আমার যে মানে একটা ডিএসএলআর ক্যামেরা আছে আর কি, প্রায় সময় যখন ও সাজুগুজু করতো আমি ছবি তুলে দিতাম। তো একটা সময় ওর এক কাজিনের বিয়ে ছিল, তো আমাকে হঠাৎ করে বলছে যে আমাদের সাথে চলো, ওইখানে আমাদের ফটোশুট করবা, আর যার বিয়ে কাজিন তারও কিছু ছবি তুলে দিবা। তাই আমি বলছি যে আমি কারোর চিনি না, জানি না, আমার কেউ চিনে না, এখানে গেলে একটা আনইজি ফিল হবে। আমি সেজন্য ওকে না করে দিছিলাম যে আমি যাব না। তো ওর আম্মু আমাকে রিকোয়েস্ট করছে যে তুমি বাবা চলো। তোর আম্মু রিকোয়েস্ট আমি ফালাইতে পারি নাই, আমি গেছি। ততদিনে আপনার গার্লফ্রেন্ডের মানে এক্স গার্লফ্রেন্ডের মা জানে আপনাদের মধ্যে একটা সম্পর্ক? না জানে না, মানে মনে মনে হয়তো বা জানতে পারে। মানে উনার সাথে তো আপনার কথা হচ্ছে? হ্যাঁ কথা হচ্ছে, বাসায় আসলে একটা ধারণা আর কি। হ্যাঁ আচ্ছা। তো বিয়ে বাড়িতে যাই, খুব আনইজি ফিল হচ্ছিল, আমি সবার পিছনে বসেছিলাম। তো একটু পরপরই আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ মানে তাকাচ্ছে, কথা বলতে চাচ্ছে, ফোন দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি খুব আনইজি ফিল করছিলাম। তো বিয়ে বাড়িতে গায়ে হলুদের সময় তো সবাই খাবার খায়, খাবার দেয়। তো সবাইকে যখন খাবার দিচ্ছিল আমি সবার পিছনে বসেছিলাম, খুব আনইজি ফিল হচ্ছিল। তখন হঠাৎ করে উঠে আমার হাতটা ধরে এনে ওর পাশে বসিয়ে আমাকে খাবার দেয়, বলছে খাও। মানে আমি খুব আনইজি ফিল করছিলাম। এখান থেকে দেখা যায় যে ও খুব আমার সাথে সারাক্ষণই ছিল, কথা বলছে, যাতে আমি একটা মুহূর্তের জন্য যাতে আনইজি ফিল না করি, এতটাই ভালোবাসতো আমাকে। সো এটাই আর কি, এটাই আর মুহূর্ত ছিল আর কি। ওকে ওকে, দ্যাটস গ্রেট। আমরা সেপারেটেড ওই গল্পটা বলাতে তুমি শুরু করেছিলে তানভীর যে ওই যে শুটিং এ যাও এবং একজন মেয়ে তোমাকে পছন্দ করে, ওই জায়গা ওখানে চলে যাচ্ছে। তো ওই পছন্দের কথা বলার পর অনেক কষ্ট পায়। তো আমি এরপর থেকে ধরলাম যে থাক, ওরে এরকম কোনো কথা আর বলবো না, আর নিজে কিছু করব না। তো 1.5 বছরের মধ্যে এরকম কোনো কিছু আমি করি নাই যেটাতে ও, কিন্তু ওকে একটু কেয়ার করতাম বেশি গুরু। সেটা হচ্ছে যে সব সময় বাসায় মেহমান আসলে বলতাম এভাবে থাকো, ওভাবে থাকো, সামনে যাবা না। যেহেতু বেসিক্যালি আমি মাদ্রাসায় পড়েছি, ওই স্বাধীনভাবে চলার জন্য সবসময় বলতাম, ওটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি সবসময় অনেক বেশি কেয়ার করতাম, তো হয়তো এটা ওর কাছে বিরক্ত লাগা দাঁড়িয়েছে বিষয়টা। তো মাঝে মধ্যে দু একটা কথা আমাকে বলতো, আমার ভালো লাগে না, এগুলা বলো কেন, ওগুলা বলো কেন, আমার কি সব কথা বলতে হয়? ওটা আমি কথাগুলো বলতাম নিজের সান্ত্বনার জন্য। দেখা যায় আর একটা বিষয় যে আমার বাবা মারা যাওয়ার পর 2 বছর আমি কোথাও যাই নাই। শুধু একটা মাত্র কারণ ছিল, সে মানে কেমন জানি লাগতো যে ভালোবাসার মানুষটাকে ছেড়ে আমি একটা জায়গায় যাব, 2-4 দিন থাকবো ওকে ছাড়া। জিনিসটা আমি আসলে মানতে পারি না। কিন্তু হ্যাঁ ও গেছে, ও দেখা যায় ওর মার বান্ধবীর বাড়িতে গিয়েছে বিক্রমপুর, তারপরে ওর নানুর বাড়িতে গিয়েছে ঘুরতে। সো ওই দিনগুলো খুব কষ্টময় ছিল, কখনো বলি নাই, সবসময় সাপোর্ট করছি, না এভাবে থাকো, ওভাবে থাকো, তাড়াতাড়ি চলে আসো। সেপারেটেডটা হলে কিভাবে তানভীর, কোন ঘটনা দিয়ে পরস্পরের মধ্যে আলাদা হয়ে যাওয়া? হ্যাঁ আলাদা, আচ্ছা আচ্ছা। সো যেটা ছিলাম আর কি, তো যখন ফারহানের গার্লফ্রেন্ড আমাকে আমি তো আমার ভালোবাসার মানুষ যখন আমার লাইফে আসে তখন কিন্তু আমি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। হঠাৎ করে একদিন একটা মেয়ে আমাকে মেসেজ করে আমার মেসেঞ্জারে, সকাল 6টা বাজে। আমার ফেসবুকের পাসওয়ার্ডটা ছিল আমার ভালোবাসার মানুষের কাছে। সে হঠাৎ করে সকালবেলা ঢোকার পরে ওই মেয়ের সাথে কথা বলে। ওই মেয়েটার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, মানে ও আমার হয়ে আমার ভালোবাসার মানুষ তার সাথে কথা বলছে। মেয়েটা হয়তো বা বুঝতে পারছে নাকি পারে নাই জানি না। তো কথা বলতে বলতে অনেক গভীরে চলে আসছে। আসার পরে মেয়েটার নাম্বার নিছে, নাম্বার নেওয়ার পর আমারে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলে যে এই নাম্বারে কল দাও, আমার কনফারেন্সে নাও। আমি বললাম নাম্বার কার, এটা কে? বলছে তুমি কল দাও। কল দিলাম, কল দেওয়ার পর কথা বললো আমি শান্তি। বিভিন্ন কথাবার্তা বলার পরে ও আমার ফোনটা কেটে দিছে। আমি বুঝলাম দেখো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি ভুল বুঝতেছো। বাট আমি তো জানি যে ওর সাথে, ও আসার আগে ওর সাথে আমার কথা হয়েছে, তাও আমি বুঝাইছি যে ফারহান চলে গেছে তো কি হয়েছে, বিভিন্ন কথা। কিন্তু এই কথাটা আমি
ওরা বলি নাই, তাহসিনকে বলি নাই আর কি। তো অনেক রাগারাগি করছে, আমি ওর সাথে অনেক রাগারাগি করছি যে শুধু শুধু তুমি আমার ভুল বুঝতেছো বলে আমি অনেক রাগারাগি। আমি বেসিক্যালি ওকে যেমন ভালোবাসি তেমন ভয়ও পাই, মানে শ্রদ্ধা করে সম্মান করে আমি ভয়ও পাই। সো আমি ওকে কোনোদিন, ও আমাকে অনেক গালিগালাজ করছে, জোর গলায় কথা বলছে, বাট আমি কোনোদিন জোর গলার সাথে কথা বলতে পারি না। সবসময় মনে হয় ও কষ্ট পাবে। এখনো ও জোর গলায় কখনো কথা বলতে পারি না, মনে হয় যে সে কষ্ট পাবে। তো যাই হোক, 2-4 দিন যাওয়ার পর আমি ওর কাছে মাফ চাইছি যে ঠিক আছে, ধরে নিলাম আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার লাইফে আবার আসে, একদিন ওর বাসায় যাই, তখন ছিল রমজান মাস, ইফতারের দাওয়াত দেয়, আমি যাই। ওই দিন যাওয়ার পর আমার ফোনটাও হাতে নেয়, হাতে নেওয়ার পর আমার হোয়াটসঅ্যাপটা ওর মোবাইলে নেয়। হোয়াটসঅ্যাপটা নিতে পারে নাই, নিয়েছে ইমো। ইমো নেওয়ার পর আমি তো জানতাম না, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে এসে বাসায় যাওয়ার পর হঠাৎ করে আমার কল দিয়ে বলে মেসেঞ্জারে আসো। সো মেসেঞ্জারে আসার পর ওই যে বলছিলাম যে ফারহানের এক্স গার্লফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছিল মাঝখানে হোয়াটসঅ্যাপে। সো আমি বলছিলাম যে কে আপনি? ও বললো আমি শান্তি, ফারহানের এক্স গার্লফ্রেন্ড। তো বিভিন্ন কথাবার্তা বলার পর টুকটাক কথাবার্তা হইতো। তো শান্তি আমার ভালোবাসার মানুষটাকে শান্তির হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছে যে আপু, আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন আপনি আমার হোয়াটসঅ্যাপটা চেক করতে পারেন। তো হোয়াটসঅ্যাপটা চেক করলো। হোয়াটসঅ্যাপটা চেক করার পর শান্তির কোনো মেসেজ ওইখানে ছিল না, মেসেজগুলো ছিল শুধুই আমার। যে আমি ওরা বলতেছি যে কেমন আছো, পর আরেকদিন দেখলাম শান্তি, মানে ছোটখাটো মেসেজ। আর এছাড়া বাকি আগে পরে যে কথাগুলো হয়েছিল সে কথাগুলোর মানে মেসেজ ছিল না। তো আমাকে কোনো মানে সব মানে প্রমাণ করতে চাইছিল যে আমি ওর কাছে মিথ্যা কথা বলছি, মিথ্যা লুকাইছি, আমি কসমও কাটছি তার জন্য। আর একটা সম্পর্ক বাঁচানোর জন্য মানুষ অনেক মিথ্যা কথাই বলে, কিন্তু বেসিক্যালি ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটা রিলেশন থাকলে হয়তো বা আজকে এত কিছু, এত দূরে আমি আসতাম না, বা ওর আশাও করতাম না যে সে যে চলে গেছে চলে যাক, আমার কোনো সমস্যা না, আমার তো আরো 5-10টা আছে। তো তার অনেক লাইফে তার অনেক কিছু জানার পরেও তাকে ভালোবাসছে, এখনো ভালোবাসি, সবসময় ভালোবাসবো। কখনো তার অতীত নিয়ে কথা বলি নাই। আমি জানি একটা মানুষের, একটা মেয়ের যদি অতীত থেকে থাকে, সেই অতীতটা যদি আমি তুলি, ও সবসময় অতীত নিয়ে তুললে ও সবসময় কষ্ট পাইতো, সেটা আমি মানতে পারি না। আমিও সবকিছু মানতে পারি, ওর চোখের পানি। জি, আমরা তো মোটার আগে তোমার স্টোরি যেটা সারসংক্ষেপ সেটা শুনলাম, সেটা হচ্ছে যে গত 1.5 বছর খুব চমৎকার জীবন পার করেছে তোমার ভালোবাসার মানুষের সাথে। তোমার একটা স্টার্টিং এ তোমার ইন্ট্রোডাকশন, সেটা আমাকে আসলে আই এম জাস্ট ফ্লাডেড অ্যাওয়ে দ্য ওয়ে ইউ অ্যাপ্রোচ ইয়োরসেলফ। স্পেশালি হাফেজের কথা বলছিলে, রাইট? হাফেজ মিন্স 30 পারা কোরআনের হাফেজ, আল্লাহ রাব্বুল আলামিনের পুরো কালাম তুমি বুকে ধারণ করে ধরো, রাইট? তাই তো শুনে। আমার 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 সাউন্ড কি প্রপারলি যাচ্ছে না ভাইয়া? একটু সাউন্ড একটু বাড়িয়ে দিন। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, স্টুডিওতে কনসোল থেকে সাউন্ডটা বাড়িয়ে দিবে, অসুবিধা নাই। তো তোমার স্টারের ওই বিগিনিংটা আমরা তো ওখান থেকে শুনেছি, দেন ফাইনালি তুমি বলছিলে যে তার সাথে যা চমৎকার মুহূর্ত, তোমার বাবা চলে যাওয়ার পর থেকে তোমার মানসিক এই হালটা যেন সেই পড়েছিল। এবং কোনো তোমার বিভিন্ন ঘটনা, একটা কিন্তু না, তোমার মতে তোমার বিভিন্ন ঘটনার সূত্র ধরে ওই মেয়েটির মধ্যেই হয়তো এমন একটা ধারণা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ছেলেটির সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক আছে। আর তুমি যেহেতু মিডিয়া বিলংস করো, মিডিয়া বিলংস যারা করে তাদের ক্ষেত্রে কিছু পারসেপশন আমরা বিশ্বাস করি আর না করি, যেটা ভালো লাগুক আর না লাগুক। গুরু, এখানে একটা কথা আছে, আমি মিডিয়াতে কাজ করলেও কোনোদিন কোনো মেয়ে নিয়ে কাজ করি নাই আর কি। সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, মেয়ে নিয়ে কাজ করলেও আমি দোষের কিছু দেখি না, বাট আমি বলতেছি যে পারসেপশনটা এরকম আছে যে কারণে হয়তো বিশ্বাসের জায়গাটা এলোমেলো হয়ে গেছে, তাই তো? এবং সম্পর্কটা এখন সেপারেটেড। এখানে কেন আসছে স্টুডিওতে আসার উদ্দেশ্য? স্টুডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক, ওর আগে পিছে অনেক কিছুই আমি করছি। যে কথাগুলা বললাম যে আমার ফারহানের যে ভালোবাসার মানুষ, মানে ফারহানের এক্স গার্লফ্রেন্ডের সাথে যে আমার কথা হয়েছিল, ওর সাথে কিন্তু আমার ওরকম কোনো সম্পর্ক ছিল না। একটা ভুল বুঝাবুঝির কারণে ছোট্ট একটা, আমি ওদের বলছিলাম যে ওর সাথে আমার কথাই হয় নাই, কিন্তু হ্যাঁ কথা হয়েছিল 2-1 দিন। আর ওই জায়গায় আমি বলছিলাম যে, আমি কসম করে বলছিলাম ওর সাথে আমি কথা বলিনি, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি একটা কথা বলি
সে কষ্ট পাবে, রাগ করবে, সেই জায়গা থেকে আমি তার সাথে ওইভাবে কথা মানে বলা আপনি শুরু করি। এতটুকু কথা শুধু তার কাছ থেকে হাইড করেছেন? হাইড করছি, আপনি বলেছেন একদম কথা হয়নি, কিন্তু কিছু কথা কিছু হতো। কথা হয়েছিল। আচ্ছা, তো সেই জায়গাটা থেকে রাগারাগি সৃষ্টি। আগে সৃষ্টি, তো ওরকম কোনো কথাও দেখেনি। তুমি কেন মিথ্যা কথা বললে? বিষয়টা তো এমনই ছিল, রাইট? হ্যাঁ, মিথ্যে কথা। ওই যে আমি বলছিলাম গুরু, যে ওই মিডিয়াতে যখন আমি কাজ করি, একটা ভিডিও শুটে একটা মেয়ে এসেছিল, ওর নাম রোমানা। তো আমি বলছিলাম, তুমি যে মেয়েটা তো তাকে তোমাকে অনেক পছন্দ করে, যেটা শুনে সে কষ্ট পাইছিল, সেগুলো আমরা শুনেছি। তো Okay, এখন এখানে আসার উদ্দেশ্য কি? ইউ ওয়ান্ট টু রিটার্ন ব্যাক, আবার ওই ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে চাও, নিজে ফিরে যেতে চাও তার কাছে? আসলে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে আজকে প্রায় অনেক 6 মাস। আচ্ছা, সো এখানে আসার মানে স্টুডিওতে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে মানে ওকে যে কথাগুলো বলতে পারি নাই, তো স্টুডিও আসার মাধ্যমে যদি সে কথাগুলা ওকে যেহেতু বলতে পারি। যোগাযোগ হচ্ছে না। যোগাযোগ হচ্ছে না গুরু, এখানে আরেকটা এখানে কথা আছে। intention কি? ওকে ফিরিয়ে নিয়ে আসা নাকি তা শুধুই জানানো যে আমি দোষ করিনি, নাকি ওনার শুধুই- ভিতরে এমন কিছু আছে যে সে ফিরে আসুক? শুধুই জানানো আমি দোষ করিনি, অতএব পরবর্তীতে যদি ও আমার লাইফে ফিরে আসে, মানে স্বেচ্ছায় যদি স্বেচ্ছায় যদি আসে। ফিরে আসে। ওকে, তোমার আরেকটি কথা তুমি বলতে চাচ্ছ তানভীর, ওটা শুনবো। তার আগে তোমার কাছে একটা ছোট্ট পারমিশন নেওয়ার আছে। জি পারমিশনটা আমি নিয়ে নিচ্ছি তানভীর। জি তুমি ঠিক যে অবস্থাতে দাঁড়িয়ে আছো এখন এই মুহূর্তে, জি অনেকেই এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এমন একজন মানুষ অলরেডি স্টুডিওতে মনে হয় দেখতে পাচ্ছ। আমার কাছে প্রচুর কমিউনিকেশন আসতেছে এই মানুষটাকে নিয়ে, এবং সেও বিভিন্ন ভাবে কমিউনিকেট করেছে আমাদের টিমের সাথে। একদম এক্স্যাক্টলি একই রকম স্টোরি তার, হ্যাঁ, কিন্তু তারা বৈবাহিক জীবনে ছিল, কোনোভাবেই বৈবাহিক জীবনটা কোনোভাবেই তাদের সুরে বাঁশি বাজেনি। এখন একদম সেপারেটেড মুহূর্ত, হয়তো 4-5টা দিন বাকি আছে, তারপর সেপারেটেড হয়ে যাবে। তো সেও বলছিল যে গুরু আমার কথা আমি বলতে চাই, আর তুমি কি 5টা মিনিটের জন্য তাকে একটু ফ্লোর দিতে পারো? যদিও আমরা কখনো এক স্টোরির মধ্যে অন্য স্টোরি কখনো নিয়ে আসি না, 5টা মিনিটে এই ছেলেটাকে কি ফ্লোর দিতে পারো? অবশ্যই অবশ্যই। কারণ তুমি যে ভালোবাসার মানুষের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছ তাকে না পাওয়ার জন্য, এবং ভেতরে ভেতরে তাকে ফিরিয়ে নিয়ে আসার যে ইন্টেনশন তোমার মনের মধ্যে কাজ করে, তারই একটা পার্ট হিসাবে আমরা চাইবো যে তাকে যেন আমরা একই জায়গাতেই, যেহেতু তোমাদের অবস্থান, যে আরেকজন মানুষের দীর্ঘ নিঃশ্বাসের কথা, তাকে আমরা কোনোভাবে সলিউশনের দিকে নিয়ে যেতে পারি কিনা। আমার ঢাকা এফএম এ যারা আমাদের পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করতেছে, যখনই সুযোগ হবে আমরা চাইবো যে ছেলেটিকে আমরা 5 থেকে 10 মিনিটের জন্য স্টুডিওতে নিয়ে আসতে। তানভীর, আমরা কি তোমার ওই ভালোবাসার মানুষের সাথে আগে যে কথাটা বলতে চাচ্ছিলে সেটা একটু শুনে নি, প্লিজ বলো তানভীর। একটা কথা তুমি বলতে চাচ্ছিলে তানভীর, কোন বিষয়টা জানি? লাস্টে একটা কথা তুমি বলতে চাচ্ছিলে, যার একটা কথা বলতে চাই। আর আচ্ছা, সেটা যদি মনে না থাকে আমি সরাসরি চলে যেতে চাই। আমরা কি কোনোভাবে কানেক্ট করতে পারি তোমার ভালোবাসার মানুষের সাথে? না, আসলে আমি জুয়েল, আসলে আমি চেয়েছিলাম যে মানে আমার যে কিছু না কথা জানা, আপনি তাকে পৌঁছাতে হ্যাঁ চান, তাকে সেই পৌঁছাতে চাই। কথাগুলো আপনি বলতে পারেন। এগুলোই কথা ছিল। তার মধ্যে একটা জিনিস আমি বলতে চাই গুরু, সেটা হচ্ছে যে ও যখন আমার লাইফ থেকে চলে যায়, ফারহান আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ফারহানকে আমি ওর আগ পিছ সব কথাই কিন্তু ফারহানকে শেয়ার করে থাকি। তো একটা সময় মানে ওর ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আমার কাছে ছিল গুরু। তো একটা সময় একদিন একটা ছেলে ওকে মেসেজ করে, তো মেসেজ করার পরে আমি ওই ছেলের মানে আমার ভালোবাসার মানুষের হয়ে আমি রিপ্লাই দিই। ওই ছেলে কিছু মানে আগের যে হাজবেন্ড ছিল তার সাথে কিছু ক্লোজ পিক দেয় আর কি। তো এটা দেখার পর আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। তখন আমি ফারহানকে কল দিয়ে বলি যে বন্ধু, তো এমন এমন কাহিনী হয়েছে, আমি তো আর পারতাছি না। ও বলছে তুই তোরে ছাড়তেও পারবি না, কিছু করতে পারবি না, শুধু শুধু মানে আপনি ততটাই ইনভলভড, আমি এতটাই মানুষের ভালোবাসি। প্রতি ইমোশনালি এতটাই ইনভলভড। তো আমি ভাবলাম যে না থাক। পরে ও আমারে কল দিছে, কল দেওয়ার পর কান্না করতেছে। আমি ওর উল্টা বুঝাইছি যে আর পাগল, এরকম মানুষের লাইফে ঘটনা ঘটেই থাকে, এগুলো কোনো বিষয় না, আর আমি তো সব সময় তোমার পাশে আছি। তখন ও আমাকে একটা কথা বলছিল, তুমি কখন আমার ছেড়ে চলে যাও না, তুমি যদি চলে যাও আমি খুব ভেঙে পড়বো, বিভিন্ন কথা। তো কিছু কিছু কথা আমাকে
আঁকড়ে ধরছে, যে কথাগুলো আমি এখনো বলতে পারি না। একটা সময় যে মানুষটা বলতে তুমি চলে গেলে আমি ভেঙে পড়বো, সে মানুষটা আমার ছেড়ে চলে গেছে। সো এটাই আর কি। আর দ্বিতীয় আরেকটা যে বিষয় সেটা আমি আনতে চাচ্ছিলাম, সে মানুষটা চলে যাওয়ার পর, সেটা ছিল রমজান মাস। তো আমি এমনও দিন গেছে, আমি সেহরি না খেয়ে 2টা বাজে আমার বন্ধু ফারহানের বাসার নিচে চলে গিয়েছিলাম। ওরে ডেকে নিচে আনার পর সারা রাত বাইরে ছিলাম। ফারহান আমাকে অনেক বুঝাইছে, বলছে আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাব, বিভিন্ন অনেক কথাই বুঝাইছে আমাকে। একটা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য যা যা বোঝানো লাগে আমাকেও বুঝাইছে। সো ফারহানের অনেক অবদান আছে আমি মনে করি। একটা মানুষ যখন প্রেমে ব্যর্থ হয়, কষ্ট পায়, তখন সে একটা সময় সার্টেন টাইমে সুইসাইডের একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। আমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি, এরকম কোনো মাথা আমার এরকম কোনো বিষয় আসে নাই। সো ফারহান আমাকে বুঝাইতো যে বন্ধু কষ্ট পাইস না, আমি সবসময় তোর পাশে আছি, সবসময় তোর পাশে থাকবো। ও লাইফে আসার আগেও ছিলাম, ও যাওয়ার পরেও আমি আছি। সো আর কষ্ট পাইস না, এই আর কি। আমি সারা রাত ঘুমাইতে পারতাম না গুরু, সারা রাত বারিন্দায় বসে থাকতাম, আকাশের দিকে তাকায় থাকতাম, নিজে নিজে কথা বলতাম, একা একা কথা বলতাম। ফারহানকে অযথা আমি ভিডিও কল দিয়ে ফারহানকে ঘুমাইতে দিতাম না, ডিস্টার্ব করতাম। যেহেতু একটা সময় সারা রাত ওর সাথে আমার ভিডিও কলে কথা হতো, ও চলে যাওয়ার পর আমি নিজে নিজে কথা বলতাম, মানে একটা ধরনের পাগলের মতোই আর কি ছিলাম আর কি। তো আমার এই কষ্টগুলা ওকে, মানে কষ্টের কথাগুলো তো আর আসলে মানুষ দেখে না যদি কেউ না বলে। সো আমি কথাগুলো বলছি এই জন্য যে আমি সে মানুষটাকে খুব মিস করি এখনো সব সময়। আজকে 6 মাস চলে গিয়েছে, একটা মুহূর্ত আমি ওকে ভুলি নাই। প্রত্যেকটা সকাল রাত সব সময় ওকে মনে পড়ে। এমনও দিন গেছে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, এই আর কি। আমরা তানভীরের গল্পে ফিরবো, তার আগে আমি আমার ভিউয়ার্স এবং লিসেনারদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নিতে চাই। তানভীর, যেগুলো এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওর কিছু সমস্যা ছিল, প্যারানর্মাল মানে জিনগত কিছু সমস্যা ছিল আর কি ওর। সো ওনার দেখা যায় যে ওর প্রায় সময় মাথা ব্যথা হতো, বা ও যদি সাজুগুজু করে বাইরে যাইতো ওর মাথা ব্যথা করতো, অসুস্থ হয়ে পড়তো। সো আমি ওর না জানায়া আমার অনেক পরিচিত লোকের কাছে গেছিলাম যাতে ওর কোনো সমস্যা না হয়। আমি অনেক টাকাও খরচ করছি যেটা ও জানে না, যাতে ও কোনো সমস্যা না পড়ে। ওর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা যাতে সমাধান হয়ে যায়। দেখা যায় এমনি একটু বাইরে গেল বা একটা বিয়ের অনুষ্ঠানে গেল, ওই বিয়ের অনুষ্ঠান থেকে আসার পর পুরোপুরি অসুস্থ হয়ে যেত আর কি। এটা আমার যতটুকু মনে হয় জিনগত যে সমস্যাটা ছিল সেজন্যই আর কি এই জিনিসটা হতো। তো আমি আমার নিজের টাকা খরচ করে আমি অনেক হুজুরের কাছে গিয়েছি, যেটা ওকে বলি নাই, যাতে সমস্যা মানে একজন প্রেমিক হিসেবে যতটুকু দায়িত্ববোধ থাকা দরকার, যতটুকু করা দরকার, যতটুকু একটা মানুষ রিলেশনে থাকলে যতটুকু সিরিয়াস হওয়া দরকার, আপনি আপনার জায়গাটা থেকে 100%ই দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, আর দ্বিতীয় একটা কথা, ও আমার লাইফে আসার আগে আমি ওরকম কোনো কাজকর্ম করবো বা ফিউচার নিয়ে এরকম ভাবতাম না। আমার লাইফে আসার পর আমি ফিউচার নিয়ে ভাবা শুরু করছি যে সে মানুষটাকে পেতে হবে আমার। তো পেতে হলে আমাকে অনেক কিছু করতে হবে, স্ট্রাগল করা লাগবে, অনেক কিছু করতে হবে আমার লাইফে। আমি করছিও। লকডাউনের মধ্যে ছোটোখাটো একটা ব্যবসাও আমি দাঁড় করানোর চেষ্টা করছিলাম, বাট পারিনি, ব্যর্থ হয়েছি। মিডিয়াতে যেহেতু কাজ করি, বিভিন্ন আমার একটা স্টুডিও আছে আর কি পল্টনে, গান রেকর্ডিং স্টুডিও, ওইখানে কিছু কাজকর্ম করছিলাম, ওইখানেও আসলে সফল হতে পারি নাই। যতই সামনে আগাচ্ছি ততই কেন জানি আমি হেরে যাচ্ছি, আর ধীরে ধীরে আমার লাইফ থেকে চলে যাচ্ছে। বিষয়গুলো এমন হয়ে দাঁড়িয়েছিল আর কি, মানে জীবন থেকে সবকিছু। এটা কি মানে আপনার ভালোবাসার মানুষটি চলে যাওয়ার পর থেকে আপনার এরকম মনে হচ্ছে নাকি? ভালোবাসার মানুষ চলে যাওয়ার পর থেকে আর কি, মানে সবকিছুই মনে হচ্ছে যে হাত থেকে ও থাকতে পিছলে আমি যাচ্ছে। অনেক কষ্ট করছি। যেমন দেখা যাচ্ছে অনেক রোদ, আমি দেখা যায় যখন আমি কাজে যেতাম আপনার গাজীপুর, রাজবাড়ি, বিভিন্ন জায়গায় যখন আমি কাজকর্ম করতে যেতাম ভিডিও শুটিংয়ের, তখন আমাকে প্রায় সময় কল দিত, তুমি খাওয়া দাওয়া করছো কিনা। তখন আমি অনেক রোদের মধ্যে দাঁড়ায় আছি, কাজ করতেছি ভিডিওর, এক হাতে ক্যামেরা গিম্বল আর এক হাতে ওর ফোন ধরছি। তখন আমি বলতে, হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি মাত্র, তুমিও খাওয়া দাওয়া করো। মানে এমন একটা ভাব ধরতাম যে মাত্রই খাওয়া দাওয়া করে উঠছি। তখন ফোনটা কেটে দিতাম। তখন মাঝে মধ্যেও আমাকে সন্দেহ করতো। আমি হোটেল থেকে মাত্র বের হয়েছি, তুমি ভিডিও কলে আসো।
অনেক বাহানা টানা দিয়ে ফোনটা কেটে দিতাম। মানে আমি যদি না খাই দেখা যায় ও খেয়ে থাকতে পারে, সেজন্য আমি ওকে অনেক মিথ্যে কথা বলতাম। মানে মিথ্যে কথাগুলো বলার পেছনেও কিন্তু কোনো নেগেটিভ কোনো উদ্দেশ্য ছিল না, না। উদ্দেশ্যগুলো কিন্তু সবসময় পজিটিভই ছিল, পজিটিভ ছিল। যাতে করে সে কষ্ট না পায়, যাতে করে সে না খেয়ে থাকে, যাতে করে মানে তার কোনো কিছু যাতে হ্যাম্পার না হয়। আপনার না হয় কিন্তু সেই জিনিসগুলো যখনই ওনার কাছে পৌঁছালো সেগুলো নেগেটিভ ওয়েতেই পৌঁছালো, আচ্ছা, কারণ একজন ব্যক্তি সেখানে থার্ড পারসন ইনভলভ ছিল। ছিল। আর দ্বিতীয়তে ও লাইফে কি করছে না করছে আমি সবকিছু ভুলে গেছি, ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে আর কি। মানে ওনার যে ভালো অতীত যেহেতু আছে, বাঁচতেই হবে, পিছনের কথা এনে লাভ নেই। ও কি করছে না করছে, কই গেছে না গেছে, এত কিছু আমি ভাবতাম না, তাকে ভালোই বাসতাম। আপনার এই কথাগুলো থেকে আমার মনে হয় যে আপনি ওই মানুষটাকে এই মেসেজটাই দিতে চাচ্ছেন যে আপনিও তার অনেক পাস্ট জানেন, অনেক কিছু জানেন যেগুলো আপনি ইগনোর করেছেন। ইগনোর করেছি। এখন আপনার ক্ষেত্রেও যদি উনি সেম কাজটা করে, আপনার ভুলগুলোকে, ছোট্ট ভুল একটা ত্রুটিগুলোকে, হ্যাঁ ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে যদি ইগনোর করে বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনার কাছে আবার ফিরে আসে, এটা তো আপনি চান। যদি কখনো আসে আর কি, আমি যে কথাগুলো ওকে কখনো বলতে পারি নাই, মানে আপনার মনের FM এর, দরজা এখনো তার রেডিও জন্য FM এর, খোলা, হ্যাঁ, সবসময় রেডিও খোলা। FM এর মাধ্যমে যদি কথাগুলো ওর বলতে পারি। আসলে একটা বিষয় এখানে বলা দরকার, যে উনি যে যাই বুঝতো তাই বুঝতো। আমি ওকে একটা কথা বুঝাচ্ছি যে বিষয়টা এইভাবে নেবে, বিষয়টা এইভাবে, কোনোভাবেই সে বুঝতে চাইতো না। মানে একটু একরোখা একটু হ্যাঁ, বিষয় ছিল আর কি। রিলেশন যখন ভেঙে যাবে তখন আমি অনেক বুঝাচ্ছিলাম। আমি এখানে একটা কথা বলছিলাম যে আমার ইমো নিয়ে নিছিল, বাসায় গেছিলাম, ইমো যখন আমাকে হোয়াটসঅ্যাপে কিছু স্ক্রিনশটও দেয় জুইমের সাথে আমি কথা বলছি, তখন আমি ইমোর মধ্যে আমি ফারহানকে বলতেছিলাম যে ফারহান তুই একটু কোনোভাবে ওরে একটু বুঝা, মেসেজ কর, কোনোভাবে বুঝা যাতে আমার লাইফ থেকে না যায়। তো এই কথাগুলোও দেখছে, এই কথাগুলো ফারহান এই কথাগুলো আমার ভালোবাসার মানুষটা দেখছে। আমি ফারহানকে ইমোতে মেসেজ করতে যে ফারহান তুই একটু আমার মেসেঞ্জারে যে কথা বল, আমি আর নিতে পারতেছি না বিষয়গুলো। তানভীর এক যে ফারহানের কথা প্রিয়াঙ্কা। বারবার বলছেন, তার যে বন্ধুর কথা বারবার বলছেন, প্রিয়াঙ্কা জি গুরু, 1 সেকেন্ড। তানভীর, জি গুরু। তোমার 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 ক্যারেক্টারিস্টিক্সটা আমার কাছে খুব একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। আমি অসম্ভব রকমের আস্তিক একজন মানুষ, যদিও আমার জ্ঞান তো মনে পড়ে না যে রোজা কখনো ছেড়েছি, বাট নামাজ ওইভাবে মেনটেইন হয় না, ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কমায় দেওয়া যেতে পারে। সো একটু কনফিউজিং ক্যারেক্টারিস্টিক্স মনে হয়েছে। একটা হচ্ছে বললাম যে বারবার আপনার এই ধর্মীয় ব্যাপারটা আমার ব্রেনের মধ্যে কাজ করতেছে। আরেকটা ব্যাপার খুব কনফিউজিং, সেটা হচ্ছে যে আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি? ফারহান। সে গুরু আমার সাথে, এবং সেই ছেলেটাকে আমি একটু দেখতে চাই। সেই ছেলেটি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গুরু। আপনি হয়তো বা একটু দেখতে দেখতে চাই, পাচ্ছেন না কথা বলছি। টেকনিক্যাল কারণে, আমরা চেষ্টা আমার করছি। দেখা মানে ক্যামেরাতে দেখা, গোটা বাংলাদেশ দেখুক, বাংলাদেশের বাইরে যারা আছে তারা। আরে সব তো ডুড টাইপ, সব সৌন্দর্য কি ওই জায়গাতে ধরা পড়ছে নাকি? ওয়ালাইকুম আসসালাম রবজান, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কারণ জি গুরু, আমি আপনার অনেক বড় ফ্যান। আমিও তোমার অনেক বড় ফ্যান। না, আমি আপনার কথা রেগুলারই শুনি, এবং তানভীর যখন এখানে আসার কথা বলছিল তো আমি ইউটিউবে সার্চ দিছিলাম যে গুরু, তো আসে না কিছু। তারপর যখন আপনার নামটা দিয়ে সার্চ দিলাম তখন আসলো, এবং গুরু দিলে রামদেব বাবা চলে আসে। তাই তো পরে আপনার নাম সার্চ দেওয়ার পর আপনাকে খুঁজে পেলাম, তারপর আপনার কথাগুলো শুনলাম, আর খুব মানে ওই কথাগুলোর পরের থেকে আমি আপনার ফ্যান হয়ে গেছি। তো আমি কারণ আমি তানভীরের সাথে চাইও না যে আমাকে কেউ গুরু বলে সম্বোধন করুক। আমি ইনফ্যাক্ট আসলেই চাই না। আমি চাই যে আমাকে এতেশাম বলে ডাকো, ভাই বলে ডাকতে পারো। তো ফারহান, আমি তোমার কাছে যাওয়ার আগে জি কেন জানি তোমার হয় না কিছু মানুষের দেখলেই কেমন একটা আপনাপান ফিল আসে। জি তুমি আমার যে প্রেজ ওয়ার্ডি কথাগুলো বললে, জি তার কতটুকু লাইক আমি জানি না, কেন জানি বিশ্বাস করতে মন চায় কথাগুলো এই টাইপের। থ্যাংক এবং ইউ। ও যদিও মাস্ক পরা আছে, আমার কাছে মনে হচ্ছে যে লুক ওয়াইজ, এজ ওয়াইজ তো বটেই, দুইজনের সাথে দারুণ একটা সিমিলারিটিও আছে, এবং Thank you. দুইজনের তো বেস্ট ফ্রেন্ড।
বাট একটা বিষয় আমি অসম্ভব রকমের অবাক হয়েছি ফারহান। জি আর দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম মনে হয় এই প্রোগ্রামে জি, আমার জি। যে সিগনেচার যে ডেলিভারি সেটা আমি দিতে ভুলে গেছিলাম। এর পিছনে সবচেয়ে বড় রিজন যে আমি বলছিলাম যে আমার খুব বড় একটা প্রবলেমের ভিতর দিয়ে আমি যাচ্ছি, যে কারণে আমি স্টুডিওতে আজকে নাই, এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট তারপরে অনলাইনে আসছি যাতে করে ওইটাই বলছিলাম যে শো মাস্ট গো অন, সো আমার অনলাইনে থাকা উচিত, বিধায় আসছি। তো আমি ফারহান ওই কথাটা এই প্রথম ভুল করেছি যেহেতু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। জি বাট তোমার এই কথা বলাতে, তোমার এই প্রোগ্রামের কথা বলাতে আমার ওই কথাগুলো এখন মনে পড়ছে যে কেন বলিনি। এনিওয়ে প্রোগ্রামের শেষে হয়তো কথাগুলো বলবো। জি একটা জায়গাতে খুব অবাক হয়েছি ফারহান, সেটা হচ্ছে আমি যেহেতু তোমাদের স্টোরির ব্যাপারটা আমি আমার টিমের সাথে অলরেডি জানছি, জি এটা অনেকেই হয়তো সারপ্রাইজড হবে। জি। ওই জায়গাতে যাওয়ার আগে একটা বিষয়, আমাদের সমাজে তো এটা একটা বড় ট্যাবু, তুমি তো মানো জি যে জি বৈবাহিক সম্পর্কে যদি কেউ থাকে তাহলে সেই ছেলে বা সেই মেয়ের সাথে, স্পেশালি সেই মেয়ের সাথে হুম। পরবর্তী সম্পর্ক আর কেউ করতে চায় না। আগ্রহী হয় না, বলেও জি। কেমন যেন একটা করুণার দৃষ্টিতে দেখে, বা জি। ওকে যেন কেমন একটা, ওর যেন কপাল পড়েছে ওই মেয়েটার, এরকম একটা নেগলেক্টেড অ্যাটিটিউড থাকে, ঠিক জি না? জি এটা কিন্তু আমাদের সমাজের জন্য বিশাল একটা ট্যাবু। তাই যারা ডিভোর্সি অথবা যাদের হাজবেন্ড মারা গেছেন, যারা সেপারেটেড, তাদের ক্ষেত্রে যেন কেমন একটা ওই ট্যাবুটা আছে এখনো। কিন্তু আমি এখানে দুইজন বন্ধুকে দেখতেছি, যে একজন বন্ধুর এক্স গার্লফ্রেন্ড, রাইট? আমি কি জি, জি। আসতে পারি এই কথাটাতে? পারমিশন তানভীর এন্ড ফারহান, জি জি না হলে আমাকে মানা করে তো আমি থেমে যাবো। না সমস্যা নেই। না না বুঝে Ex- বলো, আমি 30 সেকেন্ড সময় দিলাম, এটা খুব মারাত্মক কথা কিন্তু। না বলতে গেলে আমার এক্স ছিল তা না, মানে ও আমাকে পছন্দ করতো। দেন যখন আমাকে বলে, তো আমি একটু মানে ওর সাথে কথা বলতে বলতে আমি বুঝতে পারছি যে মানে অন্যরকম টাইপের। দেন আমি কথা ছেড়ে দেই। তো আমার সাথে তানবীরের ম্যাচুয়াল ফ্রেন্ড ছিল, সো তানবীরকে রিকোয়েস্ট পাঠাইছে। দেন আমার কথা তানবীরকে জিজ্ঞেস করছে, তো তানবীরকেও সে তার ভালো লেগে গেছে, এরকম আর কি। ভিউয়ার্স আবার কনফিউজ না হয়ে যেন বলে দিই, ফার্স্ট ইন্টারঅ্যাকশনটা ফারহান তোমার সাথে ছিল, রাইট? জি জি এবং সে তোমার প্রতি অনেক তোমার প্রতি আকৃষ্ট ছিল। জি, জি। তুমি যদি সেভাবে হ্যাঁ বলতে, তাহলে সম্পর্কটা তোমার সাথেই হতো, তাই তো? জি 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 এরকম হতো পরবর্তীতে আর কি। তুমি যেহেতু সম্পর্কটা অ্যাডভান্স লেভেলে নাওনি বিধায় তানভীরের সাথে সম্পর্ক জি। ডেভেলপ করে, তাই কি? জি 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 মানে ওকে, দেন তানবীরের সাথে রিলেশন ছিল না, মানে তানবীরকে হয়তো পছন্দ করতো, বিকজ আমাকে যে আমি যখন তাকে রিজেক্ট করে দিই তো ওই সময় তানবীরের কাছে যায়, and তানবীরের সাথে আমার বিষয়ে কথা বলতো, বাট তানবীরের সাথে অনেক রকমের এই কথা হইতো, বাট তানবীর তো আমাকে বলতো সবকিছুই, যে ওর সাথে কি কথা হচ্ছে, বিশেষ করে আমার কথাই বলতো। তো এই তো তানবীরের সাথে ওর তো কোনো রিলেশন থাকার কথা না, এবং তানবীরের আইডির পাসওয়ার্ড আমার কাছেও ছিল, যেহেতু বেস্ট ফ্রেন্ড। অসম্ভব গভীর সম্পর্ক তোমাদের দুজনের, যে কারণে কে রিজেক্ট করলো, সেই রিজেক্টেড গার্লফ্রেন্ড আরেকজন আবার অ্যাকসেপ্ট করলো। কারোর ভিতরে কিন্তু কোনো রকমের ইনার্শিয়া বা কোনো রকমের কোনো কিছু কাজ করেনি। না, Anyway, না। বন্ধু হিসেবে তোমরা জি। অনেক ক্লোজ, দ্যাটস ফর শিওর। হ্যাঁ ফারহান, যে কথাগুলো বলতে চাচ্ছ, জি। প্লিজ। এদের এই সম্পর্কটা নিয়ে তুমি যদি বিশেষভাবে কোনো কিছু বলতে চাও, কোনো আলোকপাত করো, এবং এই হ্যাঁ। ছেলেটাকে তোমার কি বলার আছে, তোমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড? অবশ্যই অনেক কিছু বলার আছে, বিকজ তানবীর, আমি বলতে গেলে তানবীর আমার বন্ধুর মতন না, ভাইয়ের মতন। তানবীরের সাথে যখন আমার পরিচয়, তানবীর খুব মেবি ছোটই ছিল, তো আমরা ছোটকালের ফ্রেন্ডই, দেন ফ্রেন্ড, অনেক ক্লোজ ফ্রেন্ড। সো তানবীর যখন মিমকে পছন্দ করে, মানে তাওসিম, ওকে আমরা সবাই মিম বলেই ডাকি, তো যখন পছন্দ করে আমাকে বলে, আমি বললাম আচ্ছা ঠিক আছে রিলেশন কর, কোনো সমস্যা নাই, মেয়ে তো ভালো। তারপরে করলো রিলেশন করতে করতে, এবং ওর সাথে কি হতো সবই আমাকে বলতো। এমন একটা কথা নাই যে না আমি না জানি, টোটালি সবকিছুই জানি। তো কথা বলতে 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 যখন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, কিন্তু আমি ওই সময় মিমের সাইডটাই দেখছি, বিকজ ওর দোষ ছিল, আমার তানবীরের কোনো দোষ ছিল না, এটা আমি জানি, মার্কসবি তো দোষ ছিল। তারপর আমি তানবীরকে বলছি যে বাদ দে, যেহেতু মন থেকে ভালোবাসস তো দোষ দেখা লাভ নেই, ভালোবাসাটা অন্যরকম, সো কন্টিনিউ করে যা। তারপরে করলো তো, এবং ওর মিমের অনেক একটা ছবি ছিল তার আগের এক্স হাজবেন্ডের সাথে, ক্লোজ পিক। তো ও ক্লোজ পিক ছিল। তো ওই ছবিটা আমাকে দেখায় এবং ওর দুঃখ প্রকাশ করে আমার কাছে যে আমি এখন কি করব। তো
তো অনেক কষ্ট পায়। সো আমি ওই সময় ওকে একটা সাহস দিছি যে দেখ তুই ওকে ভালোবাসোস, তো ওর ভালোবাসাকে তুচ্ছ মনে করিস না, ও হয়তো তোকে অনেক ভালোবাসে, আর এটা হইতেই পারে স্বাভাবিক একটা ছবি, এটা আগে এক্সে হয়তো ছিল বাট এখন কিন্তু নাই, এখন যেহেতু তোকেই husband। ভালোবাসে যেহেতু এখন। হাজবেন্ড ছিল। হ্যাঁ, যেহেতু হাজবেন্ড ছিল থাকতেই পারে। তো আমি ওকে এইভাবেই বুঝাইছি। সো দেন বললাম যে ভালোবাসার মানুষকে কখনোই খারাপ দৃষ্টিতে দেখাও ঠিক না, যেহেতু মন থেকে ভালোবাসা, সো ওইভাবেই চালায় যা আর রিলেশনটা কন্টিনিউ করে যা, কোনো সমস্যা নাই। আর যদি যখন এই বিষয়টা নিয়ে কষ্ট পাবি, সিম্পলি আমি একটা সাজেশন দিছি যে নামাজ পড়ো। আর আমি একটা সাজেশন দিছি যে নামাজ পড়ো, আরেকটা নামাজ পড়লে কথা, মনটা আমি হালকা আসার হয়। আগে আমার লাইফে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ও আমার লাইফে আসার পর নামাজ 5 ওয়াক্ত পড়া হতো না, তখন 3 ওয়াক্ত নামাজ পড়া হতো, 2 ওয়াক্ত। আস্তে আস্তে নামাজ পড়াটা খুব কমে যায়। আলহামদুলিল্লাহ ও যখন চলে যায় আমি আবার আগের মতো নামাজ পড়ি। আমার নামাজের বেশিরভাগ দোয়াতেই আমি ওকে শরিক করি। ফারহান তো ক্লোজ ফ্রেন্ড, বুঝতেই হবে জরুরি না, একটা মাইক্রোফোন শেয়ার করে ওর পাশে দাঁড়াতেও পারে ফারহান, তাহলে ক্যামেরায় হয়তো আমাদেরকে আমরা একসাথে নিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ক্যামেরাতে জাস্ট তানভীরের পেছনে ফারহান দাঁড়ায় যাও, ওই একটা মাইক্রোফোনে দুজন শেয়ার করবে, আমরা হ্যাঁ বসলে হয়তো ক্যামেরায় নিতে সমস্যা। ওকে, ডান, একদম পারফেক্ট একদম। বাট ফারহান, জি এই ছেলেটা তো একেবারে বিধ্বস্ত, ধ্বংস, একদম শেষ অবস্থা। এরে তোমার পরামর্শ কি? ওই মেয়ের কাছে আবার অপেক্ষা করা, মেয়ের কাছে ফিরে যাওয়া, নাকি ওখান থেকে ফিরে আসা? এক লাইনে যদি বলতে পারেন। এক লাইনে যদি বলতে হয় যে যেহেতু এখানে তানবীরের কোনো দোষ ছিল না, বাট আমি যতটুকু মনে করি যে যদি মিম বা তাওসিম যদি মনে করে যে ওর লাইফে তানবীরের ছাড়া আর কেউ ছিল না বেটার, যদি ও লাইফে ফিরে আসে, তাহলে আমি ওকে ভালো পরামর্শ দিতে বলতে ওকে রিলেশন করতে পারো, এটাই দিতে পারি। বিকজ আরে ওর জন্য অপেক্ষা করতে করতে যদি ও আবার ডাইভার্টেড হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, নিজেকে শেষ করে ফেলে, না। সুইসাইডাল টেন্ডেন্সির কথা না 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 না, আসলে সুইসাইড অ্যাটেম্পট এই কথাটা যখন ও করতে চাইছিল, আসলে একটা মানুষ যখন অনেক ডিপ্রেশনও থাকে এগুলা স্বাভাবিক, তার মাইন্ডে ঘোরাফেরা করে, এটা আমি ওই সময় বুঝতে পারছি। দেন ওর যখন রিলেশন, তুমি কি অপেক্ষা করতে বলছো? ফারহান, ওকে অপেক্ষা করতে বলছো? ওকে যদি ফিরে অপেক্ষা আসে, করতে বলতেছি, হ্যাঁ অপেক্ষা করতেই বলতেছি, বিকজ যেহেতু এটা মনের সাথে কানেক্টেড। যদি এটা মনের সাথে না হতো, যদি সিম্পলি এটা নর্মালি ভাবে হয়তো তাহলে অন্যরকম ছিল, বাট যেহেতু ও মনের সাথে কানেক্টেড, সো কন্টিনিউ করতে পারে। একটু অপেক্ষাটা করুক না, দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফিরবো আসবো তানভীরের তোমাদের গল্পে। কাছে। তার আগে আমি আমার লিসেনার এবং ভিউয়ার্সদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিতে চাই। আমাদের প্রাউড স্পন্সর ফিওনাতে ভালোবাসার বাংলাদেশে, এবং আপনাদেরকে অনুরোধ করবো যে বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলে আমরা মনে হয় যে নিজেদেরকে যে আমরা কানেক্টেড আছি আপনাদের সাথে। অফকোর্স বেশি বেশি করে শেয়ার করুন আমাদের প্রোগ্রাম, কারণ আমরা মানুষের এসব হতাশা, কষ্ট, দুঃখ, ভালো লাগা অথবা মন্দ লাগার গল্প নিয়ে আসি মানুষকে ভালো রাখার স্বার্থে, মানুষের ভালো লাগার কারণ হওয়ার জন্য। সো প্লিজ আপনারা আমাদের সাথে এভাবেই কানেক্টেড থাকুন। আমরা পরামর্শ চাচ্ছিলাম, আবার যাচ্ছি। আমার যে বন্ধু বলছিল, আমার কাছে কেন জানি মনে হয় প্রত্যেক বন্ধুর মধ্যেই একজন করে লাভগুরুর বসবাস। যখন বিপদে পড়ে বন্ধুরাই কিন্তু পরামর্শের জায়গায় সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা একটু ফারহানের কথা শেষ করব। ওকে ওকে ফারহান, যখন তানভীর ডিপ্রেশনে চলে যায়, বিকজ যখন মিমকে তো অনেক ভালোবাসতো, যার কারণে ডিপ্রেশনে চলে যাবে এটা স্বাভাবিক, এটা আমি বুঝতে পারি। সো রোজার মাসও চলছিল, আমি সেহারি খাবো প্রায় 2:30 বাজে এই সময়। তো ওই সময় আমার বাসার নিচে এসে আমাকে ফোন দেয়। আমি অবাক যে ছেলেটা 12টার আগে আমাকে জীবনও ডাক দিত না, সে আবার 2টা বাজে, তাও রাত। তো অবাক আমি। তারপর ও হঠাৎ আসলো, আইসা আমার বাসার নিচে এসে আমাকে ফোন দিল, আমি নিচে নামলাম। দেন মিমের কথা, তো পরে অনেক বুঝানো সুঝানোর পর ওকে ফিরে আনছি। যতটুকু ডিপ্রেশনে ছিল প্রায় আমার 7 দিন লাগছে ওকে ডিপ্রেশনের থেকে ফিরে আনতে। দেন এখন একটু স্বাভাবিক, এখন স্বাভাবিক। আগের অবস্থা ছিল অন্যরকম, ঠিক মতন ঘুমাইতো না, খাইতো না। তো এখন টোটালি খুবই ফাইন, আমি দেখি। সো আমি অনেক হ্যাপি যে ও আসলে ওভাবে মনে হয় উনি ফাইন না, মানে একটু কেমন যেন একটু চুপচাপ হয়ে গেছেন মনে হচ্ছে। মানে কথা বলতে চেয়েও মনে হয় কি বলতে পারছেন না। উনার যেই মানে অনেকগুলো আবেগ
জমা করেছেন মনের ভিতরে, কিন্তু আবেগগুলো ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছেন না। আমরা যেহেতু সরাসরি দেখতে পাচ্ছি ওনাকে, সেটা হয়তো আজকে পারতেছে আপনাদের এখানে আইসা। সো যতটুকু মনের কথা ছিল ও এখানেই বলার চেষ্টা করতেছে। স্টুডিওর বাইরে যখন আমরা কথা বলছিলাম তখন মনে হয় উনি আরো একটু বেশি কথা বলতে পারছিল, ওনার আবেগগুলো আরো বেশি স্পষ্টভাবে পৌঁছাতে পারছিল। মানে তখন তো শুধু আমাদের সাথে কথা বলছিল, হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আপনার সাথে অনেক লিসেনার আছে, অনেক ভিউয়ার্স আছে, আপনি আপনার মনের কথা আপনার মনের মানুষটিকে বলতে পারেন এবং আমাদের লিসেনার ভিউয়ার্সদেরকেও বলতে পারেন। তারাও আপনার মনের কথাগুলো জানতে চায়, আপনার আবেগটা সাথে কানেক্ট হতে চায় তারা। আমাদের অনুষ্ঠানটা সেটা নিয়েই। একদম শেষের দিকে কিন্তু আমরা অলরেডি তোমার স্টোরি ডিটেলটা শুনেছি তানভীর, তোমার বন্ধুর কথা শুনলাম, তারপর সেকশন জানলাম। যদি সত্যি কোনো কিছু বলার থাকে তোমার ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে, তুমি 1-2 মিনিটে শেষ করো। এই সুযোগটা হয়তো বা আর কখনো হবে না। আজকে আমি একটা কথা বলো তো। আমার কথা কি শোনা যাচ্ছে গুরু? একদম পারফেক্ট। আচ্ছা, আমি একটা লাইন মনে আসছে, সেটা হচ্ছে যে ওর সাথে নাই কোনো যোগাযোগ, ওর প্রতি নাই কোনো অভিযোগ, আমি চাই না লাইফে ওর কোনো ক্ষতি হোক। বাহ, এই শব্দটা আমি আজকে বলার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর কি। So, এটাই আর কি। লাইনগুলো এগুলো নিজের লাইন, হ্যাঁ, নিজের মনের লাইন, মনের কথা। এখনই বানালে নাকি বানানো ছিল? বানানো ছিল, মানে এখানে যে আরেকবার বলো তো। আস্তে আস্তে আর কি বানায় ফেলছিল। আরেকবার বলো তো। ওর সাথে নাই কোনো যোগাযোগ, ওর প্রতি নাই কোনো অভিযোগ, আমি চাই না ওর লাইফে কোনো ক্ষতি হোক। তো এই আর কি। আর তানভীর, পাশাপাশি হ্যাঁ, তানভীর, এটা খুব স্পেশাল কেন জানো? কেন? যেমন এটাও একটা কবিতা, একটা সময় এই ধরনের কবিতা বেশি আসতো। হ্যাঁ হ্যাঁ, হে তরিনি তরি তরাই তটে নিয়া, যার মানে কেউ কিছু বুঝবে না। এর মানে হচ্ছে যে একজন ফরেনার ইংরেজি থেকে বাংলা শিখেছে এবং শেখার মাত্রা এত মারাত্মক যে বাংলা ভাষা বাঙালিরা আর বুঝে না। গোধূলি লগ্ন তো, হ্যাঁ গোধূলি লগ্ন তো, গোধূলি লগ্নে ওরকম দিন আর রাতের সন্ধিক্ষণের সময়ে একটা লাল মুখ মানুষ যখন ওইভাবে আওয়াজ দিচ্ছে নৌকার মাঝিকে যে হে তরিনি তরি তরাই তটে নিয়ে, যত জোরে ডাকে মাঝি তত জোরে ভয়ে পালায়, ভাবতেছে কোনো জিনের আসর নামলো নাকি। কিন্তু ও কিন্তু ভদ্রভাবে বলতেছিল যে হে মাঝি, তো নৌকাটা তাড়াতাড়ি করে আমার ঘাটে নিয়ে আয়। তাই বলতেছে হে তরিনি তরি তরাই তটে নিয়ে আয়। এই যুগ একেবারে এখন নাই। যে যুগটা আছে খুব সাধারণ কথায় অসাধারণ কথা বলা, যেটা তোমার মধ্যে পাইছি। আরেকবার লাস্ট টাইম লাইনটা কি আবার হবে? আরেকবার। যদি এবং তুমি বলতে মজার ব্যাপার, চাও। তুমি যখন এই কথাটা বলতেছো, একজন শ্রমিকের কাছে আমি একটা কবিতা শুনছিলাম আমাদের এই স্টুডিওতে। সে বলছিল যে ধুলো মাখা পথিক আমি ধুলায় পড়ে রই, এমন মানুষ কে আছে। পরের লাইনটা আমার মাথায় আসতেছে না। ওই কথাটা আমরা বহুদিন প্রচার করেছি আমাদের স্টুডিওতে। খুব সাধারণ কথায় অসাধারণ কথা বলতে পারাটা খুব বড় একটা আর্ট। এখন আরেকবার শুনি তো। ওর সাথে নাই ওকে কোনো, উদ্দেশ্য করে তো, রাইট? হ্যাঁ ওকে উদ্দেশ্য করে, ওর সাথে নাই কোনো যোগাযোগ, ওর প্রতি নাই কোনো অভিযোগ, আমি চাই না ওর লাইফে কোনো ক্ষতি হোক। বাহ, বেশ। এই আর কি। খুব ভালো আর ছিল। কিছু আরেকটা কি যেন বলতে চাচ্ছিলে? আরো শেষ কথা আমি উদ্দেশ্য দুইটা করে। মনে করছিলাম, এটা ভুলে গেছি আর কি। না, স্টুডিওতে কবিতা আসার পর। কবিতা না বললেও ওকে উদ্দেশ্য করে যদি শেষ আর কোনো কথা বলার থাকে তোমার, তাকে ডেডিকেট করে। ও সারা জীবন, আমি ওকে পাই আর না পাই, ও সারা জীবন আমার হয়েই থাকবে, এটা আমি মনে করি। একটা সময় ওর প্রতি আমার আবেগ কাজ করত, এখন ওর প্রতি আর আমার আবেগ কাজ করে না। এখন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে মায়া। আর মন থেকে যেহেতু একবার ভালোবেসেছি, কখনো ওর মায়াটা ছাড়তে পারবো না আমি মনে করি আর কি গুরু। এই আর কি। আমি সবসময় দোয়া করি ও ভালো থাকুক, ওর হ্যাপিনেসটা আমি সবসময় আমার কাজ করে আর কি। ও যেভাবে ভালো থাকতে পারে ভালো থাকুক, ওর জন্য আমার দোয়া থাকবে, যেখানে থাকুক যে অবস্থানে থাকুক। ও যদি কখনো, আমার একটা ইচ্ছে আছে, ও যদি কখনো নিজের ভুল বুঝে, ধরলাম ওর বিয়ে হয়ে গেল, বা কখনো যদি একটা সাডেন টাইমে যদি সে বুঝে যে তানভীর আমার জন্য ভালো ছিল, বেটার ছিল, বেটার একটা অপশন ছিল, আমি ওকে হারাইছি, সেটা ভেবে যদি কোনো একটা দিন আমার কল দিয়ে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি মানে আমার আর জীবনে কিছু চাওয়ার নাই, ওকে পাই আর না পাই আমার জীবনে আর কিছু চাওয়ার নাই, একটাই চাওয়া, যদি ওর ভুলটা যদি কখনো বুঝতে পারে।
আপনি কি কি বলবো? চান যে উনি আপনার লাইফে ফিরে আসুক? একটা সময় যদি ওর ভুল বুঝতে পেরে যদি আসে, আমি অবশ্যই ওকে গ্রহণ করব, যেহেতু মন থেকে ভালোবেসেছি। মনের ওকে দরকার তানভীর, থাকবে। আমরা 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 তোমার কথা শুনলাম ফারহানের কথা। হুম। আমরা তোমরা স্টুডিওতে থাকো। তোমার কাছে একটা পারমিশন চাইছিলাম তানভীর, মনে আছে তো? যে অনেকে আমাদের স্টুডিওতে আসতে চায়, কেউ হয়তো প্রোগ্রামের জন্য আসতে চায়, কেউ শুধুমাত্র ওই কথা বলতে চায় যে না, এত সময়ের সাথে কথা বললে হয়তো হালকা হওয়া যাবে, একটা বুদ্ধি পাওয়া যেতে পারে, এরকম অনেকেই আসে। তো আমরা এমনই একজন, বারবার সে কমিউনিকেট করতেছে, অনেকে আসে, তার যোগাযোগ করার সুযোগ আমাদের হয় না। কিন্তু হঠাৎ করে শুনলাম যে এর সম্পর্কটা, বৈবাহিক সম্পর্কটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে একটা বড় সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা একটু সুযোগ দিই তাকে। হ্যাঁ, তোমার স্টোরি তো অলমোস্ট শেষ, তাই না তানভীর? ফারহান, তোমাদের বলাটা তো শেষ, বাট ফিনিশিং আমরা তোমাদেরকে নিয়ে একটু কথা হয়তো বলবো। তোমরা স্টুডিওতেই থাকো, আর তোমাদের অনুমতি নিয়ে, এই ছেলেটা যেহেতু এতবার এত করে বলতেছে এবং তার হাতে সময়ও নাই, কারণ আগামী 2-3 দিনের মধ্যে জীবনে যদি সিদ্ধান্তটা হয়ে যায়, সামনের সপ্তাহ আগে তো তার সাথে আর দেখা হওয়ার সুযোগ নাই। তো একটু আমরা তার সাথে কথা বলি। আর তার আগে কিছু কমেন্টস নিতে বলছি প্রিয়াঙ্কাকে। কমেন্টস অবশ্যই নিব। তার আগে আমি আমাদের ফিওনা সম্পর্কে, আমাদের প্রাউড স্পন্সর ফিওনা সম্পর্কে কিছু ইনফরমেশন আমার লিসেনার এবং ভিউয়ার্সদেরকে দিয়ে দিতে চাই। ফিওনা, আমরা স্ট্র্যাটেজিক কারণে অনেকেই জিনিসের দাম, আমি শুধু কাপড়ের দাম বলতেছি না, জিনিসের দাম বেশি রাখতে পছন্দ করি। কারণ বেশি দাম রাখা মানেই যেন এমন, অনেকে মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে এটা করে, যে শুধু কাপড় বলছি না, যে কোনো জিনিসের দাম যাতে বোঝানো যায় যে এই প্রোডাক্টটা মনে হয় অনেক ভালো, অনেক এলিগেন্ট, অনেক পস টাইপ একটা প্রোডাক্ট। আসলে কিন্তু এই জায়গাটাই ভাঙবার চেষ্টা করেছে ফিওনার লোগো স্পিচ জানি আমরা, যে আই এম জেনারেল। ফিওনার যিনি স্ট্র্যাটেজিক মেকার, যিনি চেয়ারম্যান, তিনি প্রায় ওই কথা বলেন যে আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি কম প্রাইসে বা জাস্টিফাইড প্রাইসে মানুষের হাতে তুলে দিতে পারি, ব্যবসায়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব না, হয়তো আমি খুব কম লাভ করব, কিন্তু মানুষ যেহেতু আমাকে ভালোবাসবে, বহু মানুষের কারণে আমার লাভটা হয়তো ওইভাবে উঠে আসবে। তাই লাভের দিকটা ওইভাবে ইন্ডিভিজুয়ালি চিন্তা না করে উনি প্রোডাক্ট ভালো নিয়ে যাতে জাস্টিফাইড প্রাইসে মানুষের কাছে প্রোডাক্ট পৌঁছাতে পারেন, এই ব্রত নিয়েই কিন্তু এই প্রাইস গুলো অফার করতে পারছেন। পুলিশ, আমরা জানি কন্ট্রোল প্লাজা হাই প্রোফাইল একটা শপিং মল, যেখানে এই ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে ফিওনার ব্যানারে, আরেকটি হচ্ছে বসুন্ধরা মার্কেট থেকে। এবং অলরেডি প্রিয়াঙ্কা বলছিল যে হট ডিলের মধ্যে 2টা শার্ট কিনতে পাচ্ছেন মাত্র 1000 টাকা, তার মানে 500 টাকা করে পড়তেছে, অনলি 500 টাকা। অলরেডি কিন্তু আপনার পোশাক কিছু দেখেছেন, আমি নিজেই যেমন ফিওনার পোশাক পরি, সো এর সম্বন্ধে মিনিমাম একটা ধারণা চলে আসছে। আর আফটার পারচেজ যদি মনে হয় যে কোনো অবজারভেশন আপনাদের আছে, আপনারা সরাসরি ফিওনাকে বলবেন, আমি মনে হয় যে অবজারভেশন বলার সুযোগই থাকবে না, তারপরেও যদি মনে হয় বলবেন, অথবা আমাদের সাথে আমরা যে কমেন্টস করি তখন বলতেই পারেন, আমরা সরাসরি যোগাযোগ করবো, যাতে করে আমার মনে হয় যে নহবতী আপনাদের আসবে না। তাই এত কনফিডেন্টলি এই প্রোডাক্টটাকে আমরা রেফার করতে পারছি। আরেকটা আছে টি শার্ট, মাত্র 215 টাকায়, যে কথা বলছিলাম যে একদম মিনিমাম মার্জিন রেখে তারা প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসছে, যাতে করে আপনাদের কাছে কম প্রাইসে ভালো প্রোডাক্ট পৌঁছাতে পারে। লেডিস কুর্তি অনলি 1000 টাকা, এবং হট ডিলের মধ্যে থাকছে লেডিস শর্ট কুর্তি মাত্র 255 টাকা। এবং প্যান্ট কম্বো যেটা বলছিলাম, যে একটা হচ্ছে ডেনিম প্যান্ট, আমরা সবাই খুব বেশি পছন্দ করি, সেই সাথে বুট কাট, যেটা ফিটেড বা সেমি ফিটেড বুট কাট, সেটা মাত্র 800 টাকায়। এন্ড অফকোর্স এলিগেন্ট পাঞ্জাবিও থাকছে এই অফারের মধ্যে, কারণ পাঞ্জাবির একটা বড় সুযোগ এখন কিন্তু এই যে দুর্গাপূজা, সনাতন ধর্মগ্রন্থে যারা বিশ্বাস করেন তাদের জন্য সেটি সমাগত, সেটি থাকতেছে পাঞ্জাবি মাত্র 870 টাকায়। সো দিস ইজ অল অ্যাবাউট, সামনে যেহেতু দুর্গাপূজা, শরতের অলরেডি গন্ধ পাচ্ছি, সামনে শিউলি ফুল, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, সব যেন মিলেমিশে একাকার হয়ে যাবে, সেই সময় এই মেগা ডিল সত্যি ফিওনা স্পন্সরের পক্ষ থেকে দারুণ একটি পাওয়া। থ্যাঙ্কস টু ফিওনা, আওয়ার প্রাউড স্পন্সর। আমরা যাচ্ছি সেই ব্যক্তির কাছে যে জোর করে আমাদের প্রোগ্রামে সময় আজকে নিয়ে নিয়েছে, একটু আমরা তার সাথে কথা বলি, বাট অফ কোর্স উইথ পারমিশন অফ তানভীর এন্ড ফারহান, যারা আমাদেরকে obviously.
আপনারা কারণ যারা already ফিওনা তানভীর প্রেজেন্স উনি ভালোবাসার podcast বাংলাদেশের হয়ে আছে। স্টুডিওতে আসতে চান এবং আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU স্পেস আপনার গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও আপনার গল্পটি আপনারা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। একই পদ্ধতিতে গল্পটি লিখে পাঠাতে হবে, টাইপ করতে হবে GURU স্পেস আপনার গল্প লিখে, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি 01841904904। ওকে, আমি ওখানে যেতে যেতে আমার যেহেতু প্রচুর অবজেকশন থাকে যে কেন কমেন্টস কম করি, আমি কমেন্টস কিছু আমরা কিছু কমেন্টস দিয়ে নেব। এমডি স্বাধীন ইসলাম লিখেছেন, আজ গুরুকে মিস করছি। আমরাও মিস করছি, যদিও গুরু ভার্চুয়ালি আমাদের সঙ্গে আছেন। এমডি আবু সাদিক লিখেছেন, আর একবার ভালোবাসার সেই ডায়লগটা শুনতে চাই। কোন ডায়লগটা? কমেন্ট করে জানাবেন। এমডি সজল লিখেছেন, হাই আপু, আমি সজল, শুনছি ভৈরব থেকে। ধন্যবাদ সজল। রিদিতা জান্নাত রেখা লিখেছেন, রিদিতা জান্নাত রাকা লিখেছেন, খুব ভালো লাগলো। MF হোসেন ফরিদ লিখেছেন, গুরু আজকে স্টোরিতে অ্যাটেন্ড না থাকায় গুরুর জায়গাটা মনে হচ্ছে শূন্য। লাভ ইউ গুরু। গুরুর জায়গাটা শূন্য না, গুরু আমাদের সঙ্গে আছেন, ভার্চুয়ালি আছেন। ওকে, আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথির কাছে। আমাদের সাথে আরেকজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের কাছে একরকম জোর করে সময় নিয়ে নিয়েছে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি কি শুনতে পাচ্ছেন? আরেকজন অতিথি যার কথা বলছিলাম তিনি কি উপস্থিত? তিনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। গুরু শুনতে পাচ্ছি আমি। ওয়ালাইকুম আসসালাম। একদম পারফেক্ট। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। জি, আপনার কথা শুনে তো একটু কি বলতে চাচ্ছিলেন? আসলে গুরু কি বলবো, বিষয়টা হচ্ছে আমি একজন ম্যারিড পারসন। আমার বিয়েটা হয় আপনার ডিসেম্বর 18 তারিখ 2020। তো এরই মধ্যে আসলে জানি না কপালটা কতটুকু খারাপ বা ভালো, রিসেন্টলি আসলে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। আই ডোন্ট নো যে আমার ভুলটা কোথায় বা কতটুকু। আমি এটা বারবার জানার বা বোঝার চেষ্টা করছি, বাট আমি অ্যান্সার পাচ্ছি না। এই প্রায় 9-10 মাস সংসারের মধ্যে 7 মাস ছিল কন্টিনিউ আমার সংসার। তো এর মাঝে আসলে ঝামেলাগুলো তৈরি হয়। তো আমার বিষয়টা হচ্ছে যে গুরু, সংসারে চলতে গেলে বা একসাথে থাকতে গেলে টুকিটাকি কিছু ভুল ত্রুটি হতে পারে। তো আমি যেহেতু মানুষ, আমি ভুল ঊর্ধ্ব নই। তো আমার কথা হচ্ছে আমার ভুল থাকলে সেটা আমাকে শোধরানোর একটা সুযোগ দিক বা দেওয়া হোক, এটাই হচ্ছে আমার আর্জি। বাট এটা কেউ শুনছে না, ইভেন আমার ওয়াইফও শুনছে না। তো আমার বিষয়টা হচ্ছে যে গুরু, আমার মনে হয় যে আপনি যদি একটু কাউন্সিলিং বা একটা কিছু বলেন, আমার মনে হয় যে কিছু একটা হতে পারে। এটা হচ্ছে আমার মনের একটা বিশ্বাস। আমাদেরও একই বিশ্বাস।
আমি আর একটু শুনি আপনার কথা একটু শুনি। আপনার তরফ থেকে কোনো দোষ আপনি করেছেন বলে কি মনে হয়? এরকম কিছু কি আপনার কাছে মনে হয়? দোষ যে কোনো আসলে ভুল আপনার দ্বারা হয়েছে কিনা? আমার কথা তো পরিষ্কার শুনতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। পরিষ্কার শুনতে পাচ্ছেন, রাইট? জি। ওকে। আর একটা জিনিস আমার জানবার খুব ইচ্ছে, সেটা হচ্ছে যে আর কয়দিন সময় আছে এই সম্পর্কটাকে সেটেল ডাউন করার জন্য, বা আবার যদি আপনার নতুন করে আবার ঠিক করতে চান? অলরেডি কি একটা প্রসেসের মধ্যে আছেন আলাদা হয়? হ্যাঁ, এটা পারিবারিকভাবে বসা হয়েছিল। বসা বলতে আমরা রিবিল্ড করার সুযোগ তৈরি হতে আমার মনে হয় যে আপনি যদি একটু কাউন্সিলিং করতে পারেন বা কিছু বলতে পারেন, আমার মনে হয় যে হতে পারে। এটা আমার বিশ্বাস থেকে বলছি আমি। বলছি হাতে কয়দিন সময় আছে? হাতে গুরু আজকে যেহেতু ফ্রাইডে, আর 2 দিন সময় আছে। অলরেডি পড়ে গেছে। জি। না হলে ইটস বিন ডিসাইডেড এবং এটা এই জায়গা ঠিক হওয়ার আর কোনো সুযোগ থাকবে না, ব্যাপারটা এরকম। জি জি। তাহলে তো আপনি একদম সিরিয়াস একটা পরিস্থিতির মধ্যে দাঁড়ায় আছেন। জি। সত্যি করে বলেন তো, যে 10 মাসের সংসারকালের কথা বললেন, রাইট? জি। মানে বিয়ের বয়স 10 মাস আর বিয়ের হচ্ছে বয়সের সংসার। কথা বলছি আমি। জি জি। যে ক্যাটাগরিক্যালি কি বলতে পারবেন যে একটা দোষ আপনি পেয়েছেন এই 10 মাসে? আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার বইয়ের পক্ষ থেকে একটা দোষও ছিল না এই 10 মাসে। তারপর থাকলে বলতে পারেন, বাট পাইছেন কি গত 10 মাস, লাস্ট 10 মাস? আসলে সেরকম আমার মনে হয়নি, বাট আমার এটাও মনে হয় যে আমার কোন জায়গাটায় দোষ সেটা আমি একটু। ওই জায়গাতেও আসতেছি, আমি এটা আসলাম যেমন ওটাও আসতেছি। পাশাপাশি আপনার ক্ষেত্রে আমার কেন জানি মনে হয় যে একেবারে যে হাতে কলমে ধরিয়ে দিতে পারে, যে প্রবলেমের জন্য একটা মানুষ আরেকজন মানুষকে ছেড়ে অনেক দূরে চলে যায়, আর কখনো ফিরে আসে না, তারা এক মোহনায় কখনোই তাদের আর দেখা হয় না, সেই বিষয়টাও মনে হয় আপনার এখন পর্যন্ত যিনি ওয়াইফ তাকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে না। আমার মনে হয় এরকমটাই, কারণ এরকম কিছু বিষয় ঘটেনি যে যার জন্য আজকে ডিভোর্স পর্যন্ত আসতে হবে, এরকম কিছু না। আমার মনে হয় আমরা কানেক্টেড আছি। সো এটাই আমাদের জন্য সবচাইতে বড় দুঃখের ব্যাপার, যে অনেক বড় বড় কারণে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় না, বরং খুব ছোট ছোট কারণে, একেবারে তুচ্ছ কারণের কারণে আমরা পরস্পর থেকে আলাদা হয়ে যাই। এটা বড় কষ্টের, বড় দুঃখের। এবং আপনি যেমন বলতে পারছেন না যে গত 10 মাসে আপনি হলপ করে বলতে পারছেন না এমন কোনো দোষ আপনি দেখেছেন আপনার প্রিয়তমা স্ত্রী, এবং পাশাপাশি এটাও কনফিডেন্টলি বলতেছেন যে আমারও কোনো বড় কোনো দোষ আমার স্ত্রী দেখেছে বলে আমি জানি না। কিন্তু তারপরে আপনাদের দুইজনের পথ 2 দিকে চলে যাচ্ছে, সময় আছে মাত্র আর 2 দিন। আমি আপনার সাথে একটু কানেক্ট হতে চাচ্ছি। আমার মনে হয় আমি আপনাকে হারিয়ে ফেলেছি স্টুডিও থেকে। আমি একটু ওয়েট করতেছি যাতে আপনার সাথে আমি কানেক্টেড হতে পারি। একটু টেকনিক্যাল ইস্যুসের জন্য ঝামেলা হচ্ছে, টেকনিক্যাল ইস্যুস রয়েছে কিছু। গুরু, এই মুহূর্তে আমরা আপনার সাথে কানেক্টেড আছি এবং আমাদের গেস্টের সাথেও আমরা কানেক্টেড আছি। এর মধ্যেই কিছু কমেন্টস নিয়ে নিব। এমডি সাজ্জাদ কমেন্টস করেছেন, আদনান পাপ্পু কমেন্টস করেছেন, সায়েদ রহমান আহমেদ কমেন্টস করেছেন, শোয়েব রাব্বি কমেন্টস আমাকে করেছেন। শুনতে পাচ্ছেন, রাইট? জি গুরু, আমরা আপনার সাথে কানেক্টেড আছি এবং আমাদের গেস্টের সাথেও কানেক্টেড আছি এট দ্য সেম টাইম। আপনাদেরকে সরি। আপনি আর যদি কিছু যোগ করতে চান, জি আপনার কাছেই বলতেছি, কিছু যোগ করতে চান? জি। বিষয়টা হচ্ছে গুরু, ওর সাথে আমার একটা মজার স্মৃতি আছে। সেটা হচ্ছে বেঁচে থাকার মতো হবে। তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা কি এর আগে এরকম ঘটনা ঘটেছিল? আপনি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন? যেসব ছোট ছোট ভুল করেন সেই ভুলগুলো আর করবেন না, এইসব? হ্যাঁ, এগুলো আমি বলেছি অনেকবার যে আমার যতটুকু ভুল ত্রুটি হয়েছে। আপনাকে এবার কেন ভরসা করবে যে আপনার সাথে ফিরে আসবে? আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আমি কোশ্চেনটা মেন জায়গায় নিয়ে আসছি, টের পাচ্ছেন কি? জি। আমি কিন্তু আপনার গল্প নিয়ে স্টাডি করেছি, না হলে এই কথাগুলো বলতে পারতাম না, এটা বুঝতে পারতেছেন তো? জি জি, বুঝতে পেরেছি।
আপনার সমাধান সত্যি মন থেকে চাই বিধায় আমি বিষয়টা নিয়ে অনেক স্টাডি করেছি, অনেক জি, জি। হোমওয়ার্ক করেছি। আপনাকে নিয়ে আমি অনেকক্ষণ কথা বলতেছি না, প্রোগ্রাম করতেছি না, কিন্তু আপনাকে নিয়ে হোমওয়ার্ক করেছি বিধায় এই তথ্যগুলো দিতে পাচ্ছি। জি, জি। আরেকবার বলছি, আপনি এর আগেও মিনিমাম 2বার এরকম সিচুয়েশন তৈরি করেছিলেন এবং 2বারে আপনি কথা দিয়েছিলেন যে ছোট ছোট ভুলের জন্য প্রবলেম হয় সেই ভুলগুলো আর ঘটবে না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। এর আগে এরকম কোনো ঘটনা হয়নি যে চলে যাবে বা আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এরকমও কিছু না। স্রষ্টা সেখানে এক্সিস্ট করা আমার জন্য ফরজ হয়ে যায়। জি, জি। বলেন সবাইকে মাথায় রেখে গুরু, কিভাবে সেটা আশ্বস্ত হচ্ছে করছেন? যেহেতু বলেছে যে এর আগেও 2বার হয়েছে, হ্যাঁ আমি লাস্ট একটা সুযোগ চাচ্ছি যে নেক্সট টাইম এই ভুলগুলো আর কখনো হবে না আমার দ্বারা বা আমার কেন পরিবারের দ্বারা। আশ্বস্ত হব আমি? ধরেন ওই গার্জিয়ান, ওই পরিবারের গার্জিয়ানের একজন আমি, হুম। ধরেন মেয়ের বড় ভাই, আমি কেন আশ্বস্ত হব? আমাকে আশ্বস্ত করেন। আর কেন হবে না, কিভাবে ভরসা করব? আসলে বিয়ে তো গুরু, এটা তো একটা রিলেশন না যে চাইলেই ভেঙে দেওয়া গেল, যার আমি কারণে চাই না, কিন্তু ওই ঘটনা ঘটাবেন না যে বলতেছেন, সে আশ্বস্ততা করেন, আপনি কোনো না কোনো ভাবে কনভিন্স করেন যে হ্যাঁ এই কারণে ঘটবে না, আমি কথা দিলাম। বলেন। আমি তো বারবারই বলছি এবং বোঝানোর চেষ্টা করছি, আমি ক্ষমা চাচ্ছি যে এই কাজগুলো আর কখনো হবে না, আমি করব না, কারণ আর হলে? আমি তাকে প্রচন্ড ভালোবাসি। আর যদি হয় তখন 10 জনের বিচারে যেটা আসে আমি সেটা মাথা পেতে নিব, তখন আর আমার কোনো আবদার থাকবে না। আপনি বুঝে বললেন তো পুরো কথাটা? জি গুরু, আমি বুঝে বলেছি। প্রথম যেটা কথা, আপনি এখন পর্যন্ত আমাদেরকে যদিও আংশিক ক্লিয়ার করতে পারছেন যে এর আগেও 2-1বার ঘটনা এরকম ঘটেছে, আপনি আশ্বস্ত করেছেন এই ঘটনা আর ঘটবে না, তারপরও ঘটনা পুনরাবৃত্তি ঘটছে বিধায় সে এবং তার পরিবারের লোকজন হয়তো আশ্বস্ত হচ্ছে না এবার, এবং আপনি সেই জায়গাতে কথা দিয়েছেন। জি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। ওকে, সো আমরা এই ঘটনাটাই মেইন ঘটনা, সেই জায়গাতে আপনি ক্লিয়ার করেছেন যে যেহেতু আমি তাকে ভালোবাসি, এবং আপনি এটাও বলেছেন যে আমি এত মানুষকে, হাজারো লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতেছি যে আমি নির্দ্বিধায় আমি ক্ষমা চাচ্ছি, নিঃশর্তে ক্ষমা চাচ্ছি, এবং ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না, তা আমার এটা ডকুমেন্টেড হয়ে থাকুক। আর আরেকটি কথা অফিয়ারে বলেছেন আপনি, যেটা আমার খুব ভালো লেগেছে, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি আমাদের সংসারের কথা ওপেন করতে চাই না। ব্যাকগ্রাউন্ড সাউন্ড কম হোক। আমরা সংসারের কথা ওপেন করতে চাই না, কারণ সংসারে সবকিছু ওপেন করলে এই সংসার নিয়ে নতুন করে আবার সংসার করবোই বা কিভাবে। তো এটাও একটা ভালো দিক, যে কারণে আমরা চাই না যে আপনার ভেতরের কথাগুলো আসুক, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ থাকলে ভালো হয়। সো দিস ইজ অল অ্যাবাউট। এখন আমার পক্ষ থেকে একটা পরামর্শ, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি সত্যি আমার সাথে বলেছিলেন যে প্রোগ্রামের জন্য না শুধুই কথা বলতে আসছিলেন? সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা আর সেই কথার প্রতি সেই গুরুত্বটাকে আপনি দেন? জি অবশ্যই। ওকে, আপনার কিচ্ছু করতে হবে না। সবচেয়ে বড় কথা যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হবে, না চাইলে একেবারেই হবে না। আপনাকে একবার একটা কথা দিতে হবে, যদি আপনাদের সংসার ঠিক হয়ে যায়, একবার আমাদের প্রোগ্রামে একটু আইসেন। অবভিয়াসলি গুরু, অবভিয়াসলি আসবো, অবভিয়াসলি আসবো, জোরে বলেন, আরো জোরে বলেন। অবভিয়াসলি আসবো, কেন আসবো না, অবভিয়াসলি আসবো। আপনার তো ভালো কাজ, আপনারা তো জানেন যে আমাদের প্রোগ্রামে শুধুই ভালো কাজ আমরা করি, রাইট? জি। তো সেই ভালো কাজের অংশ হিসাবে এটা একটা ভালো কাজ হয়তো হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুখ তুলে তাকায়, তাহলে হয়তো এরকম ভাঙতে ভাঙতে বসা এই বৈবাহিক সম্পর্কটা, যেটা 2 দিন পর সেপারেটেড হয়ে যাবে, সেটা হয়তো জোড়া লেগে যেতে পারে। কিচ্ছু করতে হবে না। আল্লাহর কাছে আমি আগে প্রার্থনাটা চেয়ে নিলাম, মাবুদের সাহায্য ছাড়া কিছু হবে না। তাই একটা ছোট্ট কাজ করেন, জি। সবকিছু ভুলে গিয়ে ওই পরিবারের কাছে যান। আপনি যে জান প্রাণ ছেড়ে দিয়ে তাকে চাচ্ছেন, এই যে আকুতি, সে আকুতিটা এর আগে 1-2বার বলছেন ঠিক, এইবার ঠিক মতো আপনি বুঝাইতে পারেন। একবার যে আকুতিটা প্রকাশ করে আসে, আপনার ভিতরে যে দীর্ঘ নিঃশ্বাস, তাকে হারানোর যে ভয়, সে না থাকার যে কষ্ট, কতখানি যে এলোমেলো করে রাখছে আপনাকে, যেটাকে আপনি অফিয়ারে মানুষকে বলতে পারছেন, ওকে পারতেছেন না বলতে, ওর পরিবারকে বোঝাতে পারতেছেন না, লাজ লজ্জার ভয় সবকিছুকে দূরে রেখে এখন পর্যন্ত সে কেন তো আপনার স্ত্রী,
আপনার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা সে। জি অনেক বড় ব্যাপার বাবজান, সব ভুলে গিয়ে, সব কিছুকে পেছনে ফেলে, সব লোক লজ্জাকে পেছনে ফেলে গিয়ে ক্ষমা চান, এবং তার বাবা মা যাদের ওরসে সে জন্ম নিয়েছে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চান। কোনো সমস্যা নাই এতে, এখানে কোনো দ্বিধা না। তার তো বাপ মা বয়স, তা স্থানীয়, সো তাদের কাছে আপনি বলতেই পারেন। আমার মনে হয় এবং বিশ্বাস করি দৃঢ়ভাবে, আপনি যদি আপনার ভেতরে যে দীর্ঘ নিঃশ্বাস চলতেছে না, ওকে হারানোর যে ভয় আপনাকে পেয়ে বসেছে, ওকে না পাওয়ার যে কষ্ট আপনাকে বেসামাল করতেছে, যেটা আপনি অনিয়ারে বলতে চাননি, অফিয়ারে বলেছেন, সেই জিনিসটা এইবার ঠিক মতো ওদের কাছে পৌঁছাতে পারেননি, হয়তো লজ্জায়, হয়তো আপনাকে বিশ্বাস করবে না, হয়তো বলতে চেয়েও পারতেছেন না। তাই ছোট ছোট ঘটনার কারণেই সম্পর্কটা হয়তো আলাদা হয়ে যাচ্ছে। এত ছোট ছোট ঘটনায় সম্পর্কগুলো আমাদের এমনি আলাদা হয়ে যায়। এত সেপারেশনের রেট এই কারণে বেড়ে গেছে বাংলাদেশে, স্পেশালি এই ঢাকা শহরে। সো এটাকে সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি তার গার্জেনের কাছে যান, তার কাছে ভিক্ষা চান, বলেন যে আমি আপনার মেয়েকে যে কি পরিমাণ ভালোবেসেছিলাম, যত দিন যাচ্ছে, যত ঘন্টা কাছিয়ে আসতেছে, আর 2 দিন পর আমরা সেপারেটেড হয়ে যাব, এটা ভাবতে গেলে আর একদিন হাতে সময় আছে, আর 12 ঘন্টা সময় আছে। মনে হচ্ছে যে কার কাছে যাব, কার দরজার কড়া নাড়বো, কার কাছে গিয়ে আমি হাজারি করলে আমার বউটাকে আমার ঘরে ফিরে পাবো, যে আমার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা হবে, যাকে নিয়ে আমি জীবনের শেষ দিন পর্যন্ত চলতে চাই, যাকে নিয়ে আমি বুড়ো হতে চাই। যখন মরে যাব তখনও যেন মনে হয় একটা দিন আমার মুখে হয়তো পানি আগায় দিবে, সব ভাবনা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আল্লাহর কাছে যাওয়ার আমার তৃপ্তি কাজ করবে, আর মনের মধ্যে কাজ করবে যে আর একটা দিন, আর একটা মুহূর্ত, আর একটা বেলা যদি আমি আমার ভালোবাসার মানুষটার সাথে কাটিয়ে দিতে পারতাম। এরকমই মহব্বতে পরস্পরের সাথে থাকবেন বৈবাহিক সম্পর্কে। এই বিষয়টা, এই আর্টসটা যেটা ভেতরে আপনার কাজ করতেছে, ট্রান্সফার করতে পারছেন না প্রপারলি, যে তাদের কাছে হাজির করেন, হয়তো কাজ হয়ে যাবে। বারবার বলতেছে, আল্লাহ যদি সত্যি চেয়ে থাকেন হয়তো কাজ হয়ে যাবে। দেয়ার ইজ স্টিল প্রবাবিলিটি, এটুকু আপনাকে বলে রাখলাম, হয়তো কাজ হয়ে যাবে। গুরু, আমি একটা কথা বলতে চাই। যে আপনি একটু আগে যেটা বলেছিলেন, আর আমারও বিশ্বাস যে ভাঙতে ভাঙতে আসলে গড়ে ওঠে। মাঝখানে আমি টানা 3 দিন স্বপ্নে দেখেছি সে আমার কাছে ব্যাক করেছে। ওই কথাটা বলেন যে যত দিন কাছাচ্ছে, যত সময় কাছাচ্ছে, যত আমার কাছ থেকে সে দূরে চলে যাচ্ছে দেখতেছি, ওর গুরুত্ব আমি তত হাড়ে হাড়ে টের পেয়েছি। বড় অভাগা কানা হয়ে যাব আমি আপনার মেয়েকে ছাড়া। ভিক্ষা হিসাবে দেন, এবার যদি মিনিমাম কোনো দোষ পান, আমি না আমার ঘর থেকে আপনার মেয়েকে নিয়ে আসেন, আমি জীবনে আপনার সামনে দাঁড়াবো না। আর আপনি নিজে কিন্তু লাইভ করতে চান না, আমিও আপনাকে লাইভে নিতে চাই না। হ্যাঁ, আপনি লাইভে নাইও, আসলে আপনি আপনার জীবনের কোনো গল্পই বলেননি, আমি গল্প শুনতেও চাই না। শুধু আমরা ডিসিশন নিয়ে একটা আলোচনা করেছি। আমি বডিলি থাকলে ওটা হয়তো লাইভে না, আমি এমনি কথা বলতাম। আমরা জাস্ট আলোচনা করেছি যে আপনি যে একটা সরল মনে এসেছেন, আমি কিন্তু কিছু না, বুঝছেন, আপনার মনের মধ্যে ওকে হারানোর ভয় পেয়ে বসেছে, তো যেখানে গেলে ওরে পাওয়া যাবে কাজ হবে, আমি সেখানেই যাচ্ছি। একদমই তাই। আমি হচ্ছে একটা ঠুনকো রিজন মাত্র। আপনার যখন মনে হচ্ছে না এই লোকটা মনে হয় এভাবে বললে হয়তো কাজ হতে পারে, চলে যায়। এখানে আমি কি বলতেছি এটা ইম্পর্টেন্ট না। তারাও প্রোগ্রাম দেখে, আমার তার আত্মীয় স্বজনও প্রোগ্রাম দেখে, তার বান্ধবীরাও প্রোগ্রাম দেখে, তারাও বুঝতেছে আপনি আমার কাছে এসেছেন, এটার মানেই বোঝা যায় যে আপনি কি পরিমাণ তার প্রতি পাগল হয়ে আছেন, ওর নেশায় কি পরিমাণ আসক্ত হয়ে আছেন। বউটারে যেন হাত ছাড়া না হয়ে যায় 2 দিনের মধ্যে, সেপারেটেড হয়ে যাবে, মানতে পারতেছেন না। তাই আমি কি সেটা ব্যাপার না, আপনার যেখানে সুযোগ আছে আপনি সেখানে ছুটতেছেন যে এইভাবে যদি কাজ হয় আমি যাই। এটা কি বোঝা যায় যে কি পরিমাণ পাগল হয়ে আছেন তাকে ফিরিয়ে পাওয়ার জন্য। এবং আপনি লাইভে কোন স্টোরি কিন্তু শেয়ার করেন। আমি লাইভে কথা বলতাম না, বডিলি যদি স্টুডিওতে থাকতাম, অফের এই কথা বলে আপনাকে বিদায় করে দিতাম, যেহেতু নাই বিদায় ভাবে কথা বললাম। আমি এখনো বলতেছি, আল্লাহকে হাজির নাজির চেনে, স্টিল দেয়ার ইজ এ চান্স। এই যে পাগলের মতো চাচ্ছেন তাকে, সেটা তারাও বুঝবে বলে আমার বিশ্বাস। এবং অবশ্যই আপনার ভালোবাসায় তারা তার মেয়েকে আপনার হাতে তুলে দেবে, এবং আপনি দারুণ যোগ্যতার সাথে পরবর্তী শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন, তাদের মেয়েকে মাথার তাজ বানিয়ে রাখবেন। ওকে, ইনশাআল্লাহ। চেষ্টাটা কেন করবেন জানেন? যদি এই চেষ্টা করার পরেও না হয়, আল্লাহ যদি ফায়সালা এরকমই থাকুক যে দুই পথ 2 দিকে চলে যাবে, ওইটাই মেনে নেন আল্লাহর ফায়সালা হিসাবে। কিন্তু অন্তত রিগ্রেট থাকবে না, মনে হবে না যে আমি তো এই কাজটা করতে পারতাম, কেন করিনি। এই রিগ্রেট আপনাকে ধ্বংস করে দেবে, কারণ আপনি আপনার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন। আপনি বাঁচতেছেন ওই মেয়েটির নিঃশ্বাসে, আপনি বাঁচতেছেন ওর স্বপ্নে, আপনি বাঁচতেছেন ওর সত্তার উপর ভর করে। আপনি শেষ হয়ে যাবেন। তাই সর্বচেষ্টাটা করে ফেলেন, তারপর যদি না আসে অফকোর্স এটা মঞ্জুর,
ইটস ফাইসালা, ইটস বিন ডিসাইডেড বাই দ্য অলমাইটি, মেনে নিবেন। ঠিক আছে? জি, এখন কি শান্তি লাগতেছে, একটু হালকা লাগতেছে? হ্যাঁ একটু হালকা লাগছে। ওকে, নিশ্চিন্তে যান। আল্লাহকে দুরাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন এবং তাদের কাছে আপনার এই আর্জ, এই আকুতিটা পৌঁছে দেন। তারাও বুঝতে পারতেছে আমার প্রোগ্রামের থ্রুতে আপনি কিন্তু কিচ্ছু বলেন না আপনাদের বৈবাহিক জীবনে, আপনি শুধু আমার সাথে আলোচনা করতে আসছিলেন, তাও কিন্তু লাইভে না, আপনি চাইছিলেন অফিয়ারে, যে কারণে আপনাকে আমি ক্যামেরাতে নিয়েও নি। জি, কিন্তু তারপরে আমি চেয়েছিলাম যে যেহেতু আমি লাইভে নাই, ওখানে যেহেতু স্টুডিওতে, আমি চাইছিলাম যে ঠিক আছে ভাবে আমি তার সাথে এভাবেই কথা বলে নিতে পারি কিনা। শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি, জি। ওকে ওকে, তার কিছু বলবেন? অনুষ্ঠান আমি শেষ করব। গুরু, ওর সাথে আমার ছোট্ট একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে আমি আজকে একটা হাত ঘড়ি পরে এসেছি। এটা হচ্ছে ও আমাকে গিফট করেছে। আর বুঝছি। এই স্মৃতিগুলো, কিছু কিছু স্মৃতি আসলে এগুলো আমাকে খুব বেশি কাঁদায় আমাকে। আর সময় নষ্ট করেন না, আজকে সারা রাত কান্নাকাটি করবেন আল্লাহর কাছে। আর আমার এই প্রোগ্রামের থ্রু দিয়ে তারাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি যত জানি যে তার আত্মীয় স্বজনরা আমার প্রোগ্রাম দেখে, তার বান্ধবীরাও দেখে, তারা পরিষ্কার হয়ে গেছে যে আপনি কিন্তু আপনার গল্প বলতে আমার স্টুডিওতে আসেননি, আপনি লাইভে আসেননি, আপনি চাইছিলেন আমার সাথে শুধু আলোচনা করুন। আমি কিছুই না, আপনার কাছে মনে হয় যে এই লোকটার সাথে আলোচনা করলে যদি কিছু পরামর্শ পাওয়া যায়, জি। যদি এই লোকটা বললে কাম হয়। আপনি আমার মধ্যে এরকম বহু জায়গায় হয়তো দৌড়াচ্ছেন, উদ্দেশ্য কি? জি, জি। আপনার বউকে ফিরে পাওয়া। তো এই উদ্দেশ্যটা অন্তত তারা পরিষ্কার ভাবে বুঝতে পারছে বলেই আমার ধারণা। আপনি তো প্রোগ্রামে লাইভে কথা বলার জন্য আমার কাছে আসেন, তাই না? সো আমার মনে হয় এটাকে মূল্যায়ন তারা করবে এবং অফকোর্স আপনি যেভাবে চাওয়া সেভাবে চাইবেন এবং আপনার সুরে বাঁশি বাজবে আপনার ভালোবাসার এই সম্পর্কটা। ঠিক আছে? জি গুরু, আমি আরেকটা বার Okay, বলতে চাই শেষ করছি। আপনার মধ্য দিয়ে যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি, আমি তাকে ফিরে পেতে চাই। আমরাও চাচ্ছি যে সত্যি সব ঠিকঠাক যদি হয়, আপনাদের সম্পর্কটা ঘুরে দাঁড়ায়, আপনারা ভালো থাকেন, পরস্পরকে ভালোবেসে অনেক বড় করে বাঁচেন। যদি সত্যি ঘটনা ঘটে যায়, প্লিজ আমাদের স্টুডিওতে একবার এসে দেখা করুন। অবশ্যই আসবো, অবশ্যই। ওকে, বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি তানভীরের কাছে। তানভীর, জি গুরু। তানভীরের যদি কাছে পরামর্শের যাওয়ার কথা আগে বলো। তানভীরের কাছে যাওয়ার আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিতে চাই গুরু। ইনফরমেশন হচ্ছে আমাদের প্রাউড স্পন্সর ফিওনাকে নিয়ে। ফিওনাতে চলছে হট ডিল অফ দ্য উইক, এক্সক্লুসিভ একটি অফার। এই অফারে আপনারা দুটো শার্ট পেয়ে যাবেন মাত্র 1000 টাকায়, টি শার্ট পেয়ে যাবেন অনলি 215 টাকায়, এবং লেডিস কুর্তি পেয়ে যাবেন অনলি 1000 টাকায়, এবং লেডিস শর্ট কুর্তি পেয়ে যাবেন 255 টাকায়। প্যান্ট কম্বোতে অফারে পেয়ে যাবেন, মানে একটি ডেনিম প্যান্ট এবং একটি বুট কাট প্যান্ট নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো, মাত্র পেয়ে যাবেন 800 টাকায়, এবং এলিগেন্ট এডিশনাল পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র 870 টাকায়। ফিওনাতে এই অফারটি এক্সক্লুসিভ, এই অফারটি চলছে লিমিটেড সময়ের জন্য। আপনারা যারা চান তারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটা ফিওনা থেকে পারচেস করে নিতে পারেন। ফিওনা থেকে পারচেস করতে হলে আপনাদের যেটা করতে হবে, ভিজিট করতে হবে www.fionabd.com, অথবা ফিওনার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। FIONA ফিওনা লিখে সার্চ দিলেই আপনারা ফিওনার ফেসবুক পেজটি পেয়ে যাবেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন, অথবা টেক্সট করতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841990151, অথবা চলে যেতে পারেন তাদের আউটলেটে। তাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক এ, এবং পুলিশ প্লাজা কনকর্ডে তাদের একটি শোরুম রয়েছে, শপ নাম্বার 239, লেভেল 1, ব্লক এ। আমরা চলে যাব গুরুর কাছে এবং আমাদের আজকের অতিথি যার গল্প আমরা শুনছিলাম, তানভীরের গল্প, আমরা তানভীরের কাছে তানভীর, ফিরে যাব। বিদায় নিচ্ছি অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। আর থ্যাংক ইউ মাঝখানে ওই ছেলেটিকে সুযোগ করে দেওয়ার জন্য, ওটি আসলে তার জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। আমরা কি করতে পারবো জানি না, বাট আল্লাহ চাইলে স্টিল দেয়ার ইজ এ প্রবাবিলিটি সম্পর্কটা হয়তো আবার জোড়া লেগে যেতে পারে। 2 দিনের সময় আছে মাত্র সেপারেটেড হতে। আমার মনে হচ্ছে কেন জানি ঘটনা ঘটে যেতে পারে, কারণ ছেলেটি চরম ভাবে তাকে ভালোবাসে, তার জন্য পাগল প্রায় হয়ে গেছে, যেটা আমরা অফিয়ার অলরেডি জেনেছি। তানভীর, তোমার কাছে ভাই আমার একটাই অনুরোধ, তুমি অনেক বড়, বুঝছো, যতক্ষণই তোমার সাথে কথা বলেছি শ্রদ্ধায় আমার মাথা নুয়ে আসছে, কারণ আমার তো বয়স এখন ভাটার দিকে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, পরকাল, এগুলো বেশি চিন্তা হয়। তো সেই জায়গাতে তুমি কি চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বুকের মধ্যে ধারণ করেছো, বিং এ হাফেজ। সেই তুমি যখন বলছিল যে নামাজ থেকে দূরে যাচ্ছ,
তুমি রোজার উদাহরণ দিচ্ছ, না খেয়ে রোজা রাখছি বা রাখিনি, আমি তখন ভাবছি, কল্পনা করছি জানো কি, যে কোথাও কোনো একটা মসজিদে হয়তো তুমি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখতেছো, খতম তারাবি পড়াচ্ছো, তো সেসব জায়গা থেকে কত দূরে চলে আসছো। সো প্লিজ আল্লাহর কাছে যাও, খুব তাড়াতাড়ি যাও, কারণ তোমার মতো বান্দা আল্লাহ কথা, আল্লাহর কালাম বুকে নিয়ে যারা ঘুরে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে থাকবে, এটা খুবই স্বাভাবিক, এবং তোমাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হব। এটা আমি আমার বড় ভাবে চাওয়া। আর আমি আমার কথা যদি বলো, এত বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে, সে কারণেই কথাটা বলতেছি, এজন্য আমাকে আবার গালি দিও না। না, আমি না, চাই না, যে ছি। ওই মেয়ের সম্পর্ক থেকে নিজেকে ছাড়িয়ে ফেলো। আমি জানি তোমার ভালো লাগলো না কথাটা শুনে। আমি এত বছর প্রোগ্রাম করতেছি, তোমার চাইতে বয়স আমি অনেক বড়, জি। আমার যতটুকু প্রজ্ঞা আছে সবকিছু মিলে এটা আমার তোমার কাছে চাওয়া। অবশ্যই। যদি পারো অবশ্যই। মেয়েটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো। আমি আগে ওই মেয়েটার কাছ থেকে নিজেকে সরিয়ে এনেছি আর কি। দ্যাটস গ্রেট, এটাই কন্টিনিউ করো, এটা হচ্ছে আমার চাওয়া। যদিও ফারহান আমাকে হয়তো গালি দিবে, সে চাই যে তুমি অপেক্ষা করো, আমি চাই না, আমি চাই না যে তুমি তার জন্য অপেক্ষা করো। তুমি তার সাথে তার ভালো মুহূর্তগুলোকে এনজয় করো, সেলিব্রেট করো, এটার জন্য কোনো রিগ্রেট নাই, কারণ ওটা সত্যি তোমাদের ভালো মুহূর্ত ছিল। বাট তুমি সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে থাকো, তোমার কাজ নিয়ে ফোকাস থাকো, হাতটাকে এভাবেই ফাঁকা রাখো, দেখবে দারুণ কেউ একজন পথের পাকে ওয়েট করতেছে, যে আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে, এবং ভালোবাসা প্রতিস্থাপন হবে, আবার তোমার সুরে বাসি বাঁধবে। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 থেকে। থ্যাঙ্কস টু প্রিয়াঙ্কা ফর ম্যানেজিং দ্য প্রোগ্রাম। আমি যেহেতু দূরে আছি, থ্যাঙ্কস টু জুয়েল এবং বারোই দ্য হোল টিম, যারা খুব চমৎকার ভাবে পুরো আয়োজনটাকে ম্যানেজ করেছে। এবং প্লিজ আপনারা সবাই আমাদের প্রোগ্রামের সাথে থাকুন। আমরা চেষ্টা করি মানুষের সফলতার সমাধানের সামান্যতম যদি কারণ হতে পারি, আপনাদের সবাইকে সাথে নিয়ে, সেটি আমাদের প্রচেষ্টা থাকে। গুরু, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল আর কি। আজকে ভেবেছিলাম আপনি স্টুডিওতে থাকবেন। আচ্ছা, নেক্সট থার্সডে চলে এসো, আমরা আড্ডাবাজি করবো, মাস্তি করবো, এবং যদি আসবা ওই শর্তে, আমি যেহেতু কন্ডিশন দিয়েছি, যদি পারো যে হ্যাঁ আমি আসলেই ওই মেয়ের কাছ থেকে নিজেকে সরিয়ে দিব, তবে দেখা করুন, না হলে করুন না, না, অবশ্যই। আমি তো গুরু আপনি বলার আগে নিজেকে সরিয়ে নিয়েছি, মানে দ্যাটস গ্রেট। আমি কোনোভাবেই চাই না ওই জায়গা তুমি ফিরে যাও, এর ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু আমি চাই না। আমার যতটুকু প্রজ্ঞা আছে সেই প্রজ্ঞার বলে বলতেছি, প্লিজ ডোন্ট গো ব্যাক, আর ওই সম্পর্কে জড়িও না। ওকে, জি গুরু, আর ভালো অবশ্যই। থেকো, আমার জন্য দোয়া করো। অবশ্যই। তোমার মুখ পবিত্র, তোমার কাল পবিত্র, তোমার ব্রেন পবিত্র, তোমার সবকিছু পবিত্র, বিকজ আল্লাহর কালাম বুকে নিয়ে তুমি করো। অনেক সম্মান তোমার জন্য, আমার জন্য দোয়া করো। আমি একটু টাফ টাইমের ভিতর দিয়ে যাচ্ছি, যে কারণে প্রোগ্রামে আসতেও পারিনি, দেখতেই তো পাচ্ছ, জি এর জন্য গুরু। একটু দোয়া করো। অবশ্যই। সো ওভার টু প্রিয়াঙ্কা, এবং বিদায় নিচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুক, অনেক বড় করে প্রত্যেকে তার জীবনটাকে বাঁচুক। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথে এনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি হই, চলো প্রিয়তমা চোখে রাখি চোখ, কানে কানে বলি জান ভালোবাসি তোমায়। বিদায় নিচ্ছে আজ। ওভার টু প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ গুরু। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা গুরুর থেকে বিদায় নিচ্ছি, এবং আমাদের গেস্ট অতিথি যে ছিলেন তানভীর, তার কাছ থেকেও বিদায় নিচ্ছি। তার জীবনের জন্য শুভকামনা রইল। এবং বিদায় নেওয়ার আগে আমি তাবাসসুম প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ। আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি আবারও দিয়ে দিতে চাই। আপনি এই অনুষ্ঠানে আসতে চান এবং এই স্টুডিওতে এসে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তারা যা করতে পারেন, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে টেক্সট করে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। আমাদের প্রাউড স্পন্সর ফিওনাতে চলছে হট ডিল অফ দ্য উইক অফার, যে অফারে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ কিছু অফার চলছে। পেয়ে যাবেন দুটো শার্ট, আপনারা যে কোনো দুটো শার্ট পছন্দ মতো নিয়ে নিতে পারেন, সেটি পেয়ে যাবেন মাত্র 1000 টাকায়। টি শার্ট পেয়ে যাবেন 215 টাকায়। লেডিস কুর্তি পেয়ে যাচ্ছেন 1000 টাকায়। লেডিস শর্ট কুর্তি পেয়ে যাচ্ছেন 255 টাকায়। প্যান্ট কম্বো পেয়ে যাচ্ছেন, মানে দুটো প্যান্ট একসাথে পেয়ে যাচ্ছেন 800 টাকায়। এবং এলিগেন্ট এডিশন পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন 870 টাকায়। এই সবগুলো অফার আপনারা তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকেও কালেক্ট করে নিতে পারেন, অথবা তাদের সশরীরে তাদের শোরুমেও চলে যেতে পারেন এবং আপনার পছন্দ মতো প্রোডাক্টটি কালেক্ট করে নিতে পারেন। তাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক A, এবং পুলিশ প্লাজা কন্ট্রোলে তাদের একটি শোরুম রয়েছে, শপ নাম্বার 239, লেভেল 1, ব্লক A। আপনারা
ফিওনার ফেসবুক পেজেও আপনারা যুক্ত হয়ে যেতে পারেন কমেন্ট করে বা তাদের পেজে লাইক দিয়ে। বিস্তারিত সবকিছু জানতে আপনারা ফিওনার ফেসবুক পেজে লাইক দিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। তাদের FION ফিওনা লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন ফিওনার ফেসবুক পেজটি, অথবা ভিজিট করতে পারেন www.fionabd.com, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841990151। বিস্তারিত সকল অফার সম্পর্কে জানতে ফিওনার ফেসবুক পেজটি ভিজিট করুন। আমি বিদায় নিচ্ছি, তাবাসসুম প্রিয়াঙ্কা। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, নতুন কোনো অতিথিকে নিয়ে আসবো আপনাদের সঙ্গে এবং তার জীবনের গল্প শুনবো। তখন আমাদের সঙ্গে গুরু অবশ্যই উপস্থিত থাকবেন, আজকে ছিলেন না, নিশ্চয়ই আমরা নেক্সট আমাদের পর্বে আমরা গুরুকে পাবো। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।